তাহলে আমরা শুরু করতে পারি। আমি সাদি মোহাম্মদ চৌধুরী, প্রেসিডেন্ট ইউনুস খান স্কলার্স গার্ডেন টু হায়ার স্টাডিজ সোসাইটি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা যারা ইউনুস খান স্কলার্স গার্ডেন 2 তে থাকি তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষার স্বপ্ন দেখি। কেউ চায় ইউরোপ যেতে, কেউ চায় আমেরিকায়, আবার কেউ বা অস্ট্রেলিয়ায়। কিন্তু অনেক সময় সঠিক জানার অভাবে অথবা সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে আমাদের সেই স্বপ্নগুলো শুরু হওয়ার আগেই থেমে যায়। এই কারণেই আমাদের এই সোসাইটির যাত্রা শুরু। আমাদের লক্ষ্য খুব সোজা, যারা বিদেশি স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চায় তাদের সঠিক তথ্য, গাইডলাইন এবং প্রেরণা দেওয়া, যাতে করে তারা নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় সুপারভাইজার মোহাম্মদ সালমান সোহের স্যার, যিনি সবসময় আমাদের উৎসাহ দিয়ে গেছেন। আমি স্যারকে অনুরোধ করব আমাদের সোসাইটির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা বলার জন্য। স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক সেটা হলো ভিয়েনা পার্টিকুলারলি যিনি আমাদের গেস্ট, উনি মেবি ভিয়েনাতে পড়াশোনা করে, ইউনিভার্সিটি ভিয়েনাতে পড়াশোনা করে, এমএসসি করতেছে আমি যতটুকু দেখলাম। তো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সোসাইটিকে, হায়ার স্টাডি সোসাইটি ইউনেস্কো স্কলার গার্ডেন 2, যে সুন্দর একটি শুধু একটি না, সিরিজ আকারে কিছু প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা এর আগেও দেখছি মোটামুটি আমাদের এই সোসাইটি আপনার প্রথমে সুইডেন, দেন হলো ইউএসএ, এইভাবে কিছু সিরিজ প্রোগ্রাম করে, এবং আমার মনে হয় এই প্রোগ্রামগুলা আমাদের স্টুডেন্টদেরকে পার্টিকুলার মেন্টাল গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখতেছে ভালোভাবে। কারণ আসলে বর্তমান আমরা একটা কথা জানি যে ইনফরমেশন ইজ কারেন্সি, অর্থাৎ ইনফরমেশনকে টাকার সাথে তুলনা করা হয়। তো আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন প্রবলেম যেটা, সেটা হলো আমাদের কানেক্টিভিটি অনেক কম এবং আমরা ইনফরমেশন অনেক কম জানি রাদার দ্যান পাবলিক ইউনিভার্সিটি। কারণ পাবলিক ইউনিভার্সিটি হলগুলো থাকে বা বিভিন্ন সোসাইটি থাকে, বিভিন্ন কালচারাল কমিউনিটি থাকে, ওখান থেকে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়। বাট আমাদের এইটা কম। বাট ড্যাফোডিলে হল থাকার কারণে এবং ড্যাফোডিল অনেক বড় ক্যাম্পাস হওয়ার কারণে আমরা মনে হয় সৌভাগ্যবান যে আমরা এই বিভিন্ন কালচারাল কমিউনিটি, ডিবেটিং ক্লাব, সোসাইটি, হলে এখন সোসাইটি হচ্ছে, ডে বাই ডে আরও হবে। তো এইটা আমরা মানে পাবলিক ইউনিভার্সিটির যে ফ্লেভারটা সেটা পাচ্ছি, এবং ফ্লেভার বলতে আমরা আসলে যে অপরচুনিটিগুলো ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে সেইগুলো আমাদের ধরতে হবে। তো এই প্রোগ্রামগুলো হয়তো 1 ঘন্টা সময় লাগবে বা 1.5 ঘন্টা সময় লাগবে, বাট আমার কাছে মনে হয় এই প্রোগ্রামগুলা এই 1-1.5 ঘন্টা সময় আমাদের জীবনে অনেক বড় মূল্যবান হিসেবে কাজে লাগবে। তো যাই হোক, অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোসাইটি এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। মূলত তারাই অ্যারেঞ্জ করে, আমাদেরকে জাস্ট ইনফর্ম করে, আমরা জাস্ট থাকার চেষ্টা করি। তো আমি আশা করি সামনে আরও বিভিন্ন রিজন বেসিসে, যেমন বা আমরা হলো সুইডেনের আমরা মনে করি বিভিন্ন রিজন কাভার করে, কানাডা, নর্থ আমেরিকান স্কলারশিপ, ইউরোপিয়ান স্কলারশিপ, এদিকে এশিয়াতে দক্ষিণ কোরিয়া, চায়নাতে সিএসসি, জাপানে নেক্সট, এইভাবে পার্টিকুলার আমরা বিভিন্ন স্কলারশিপ এর প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারি, যাতে স্টুডেন্টরা দেখা যাচ্ছে একজনের সুইডেনে আগ্রহ, আবার অন্যজনের জাপানে পড়ার প্রতি আগ্রহ। তো আমরা যদি ভ্যারিয়েটি করি, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, তো আমার মনে হয় এভাবে ভালো হবে। তো ধন্যবাদ। এর আগের প্রোগ্রামও আমি উপস্থিত ছিলাম। আমাদের নিঝুম স্যার, অ্যাসপারাইনো ওনার নাম, স্যারও আমার ইউএসএর স্কলারশিপের উপর অনেক লম্বা আলোচনা করছিল। তো আমি কথা বাড়াবো না। যাই হোক, আমাদের সোসাইটি কাজ করে যাচ্ছে। সোসাইটির মূল উদ্দেশ্য হলো স্টুডেন্টদেরকে ইনফরমেশন প্রোভাইড করা এবং তাদের লিঙ্কগুলো ক্রিয়েট করা, তারা কিভাবে তারা বিভিন্ন রিসোর্স পার্সনের সাথে লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া, এবং তারা ওয়ার্ল্ডে যে বিভিন্ন প্রান্তে স্কলারশিপ আছে, অর্থাৎ আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ি তারা মনে করি আমরা টিউশন ফিতে পড়বো, বাট স্কলারশিপের ছড়াছড়ি আছে, ভরি ভরি স্কলারশিপ আছে, যে স্কলারশিপ নিজে থাকবো, খাবো, আমার নিজে হ্যান্ডসাম একটা টাকাও পাবো ফ্রিতে, ওই টাকা বাসাতেই পাঠাতে পারো। যেমন আমি চায়নাতে পড়াশোনা করছি, স্কলারশিপে মাস্টার্স, তখন থাকছি, খাইছি, হলেই থাকছি, আবার আমাকে একটা হ্যান্ডসাম টাকা বাসাও পাঠাইছি। তো এই টাইপের আমরা কিন্তু আসলে আমরা মনে করি এটার জন্য অনেক বড় রেজাল্ট হওয়ার থাকে, অনেক বেশি প্রোফাইল থাকে। বিষয়টা এমন না। খুব একটা মিনিমাম একটা মোটা মাঝারি মানের প্রোফাইল দিয়েও কিন্তু একটা ভালো স্কলারশিপ পাওয়া যায়। প্রবলেম হলো আমাদের ইনফরমেশন জানা নেই, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আমরা জানি না। তো আমরা মনে করি আমাদের আমাদের হলে তো
প্রায় 1500 স্টুডেন্ট, 2 বিল্ডিং মিলে মাত্র 40 জন আছে। তাই 40 জন সৌভাগ্যবান যে তারা তাদের আগ্রহ সহকারে এখানে আসছে এবং কিছু কথা শুনবে। সময় কিন্তু টিকটক দেখেও কেটে যাবে, ফেসবুক দেখেও কেটে যাবে, ইউটিউব দেখেও কেটে যাবে, কিন্তু এই ইনফরমেশনগুলো আমাদের লাইফে অনেক কাজে লাগবে। তো আমি আশা করি আমাদের স্টুডেন্টরা তোমরা হলে এই বিষয়গুলা ভালো করে ফোকাস করে কোনো কোশ্চেন থাকলে নোট রাখতে পারো, ম্যাডামকে কোশ্চেন করতে পারো। আশা করি এইভাবে করে, এবং সবাই যদি পার্টিসিপেশন করে তাহলে কিন্তু আমাদেরও আগ্রহ জন্মায়। আমাদের যারা এত কষ্ট করে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতেছে, কমিউনিকেশন করা, আমাদের সাথে কমিউনিকেশন করা, রিসোর্স পার্সনের সাথে কমিউনিকেশন করা, এই ব্যানার তৈরি করা, সার্কুলার, তারা কিন্তু এটা ভলেন্টারি কাজ করতেছে, তাদের কোনো লাভ নেই, কিন্তু কেউ 1 টাকা দিচ্ছে না, বাট তারা করতেছে। আমরা অন্তত পার্টিসিপেট করি, তাদেরকে ভুলভ্রান্তিগুলো থাকতে পারে সেগুলো মিনিমাইজ করে আমরা উৎসাহ দিই। হোপফুলি ইনশাল্লাহ এইভাবে চললে আমরা আমরা আরো প্রোগ্রাম ইনশাল্লাহ অ্যারেঞ্জ করতে পারবো। আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের রিসোর্স পার্সন মেবি চলে আসছে। যাই হোক, তো ধন্যবাদ সবাইকে। আন্তরিক ধন্যবাদ সালমান সোহেল স্যারকে এমন সুন্দর এবং অনুপ্রেরণামূলক কথা বলার জন্য। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের স্পেশাল সেশনের দিকে, স্টাডি ইন অস্ট্রিয়া। আজকের স্পিকার হচ্ছেন বর্ণালী অধিকারী আপু, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ ভিয়েনা অস্ট্রিয়াতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছেন। আপু আমাদেরকে জানাবেন কিভাবে অস্ট্রিয়াতে পড়তে যাওয়া যায়, কোন কোন স্কলারশিপ পাওয়া যায়, ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ওখানে জীবনমান কেমন, সবকিছুই আমরা শুনতে পারবো আপুর নিজের অভিজ্ঞতা থেকে। আপুকে অনুরোধ করব আপুর উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে স্বাগতম। আর হায়ার স্টাডি সোসাইটিকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। কারণ আমি এটা দেখে খুবই খুশি হয়েছি যে বর্তমানে ড্যাফোডিলে এত বড় একটা সোসাইটি ক্রিয়েট হচ্ছে, যারা যেখানে অনেক ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে একজন উপকার করছে। তো আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে নিতে চাই। আমি নিজেও কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই পাশ করেছি, আমার পিএসসি কমপ্লিট করেছি। আমি 47 ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং পরবর্তীতে আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে মুভ করি, অস্ট্রিয়াতে। তো আমি বেশি কথা না বলে আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা স্টার্ট করতে চাচ্ছি। আচ্ছা, আমার যদি স্ক্রিনটা শেয়ার হয়ে থাকে আমাকে একটু জানাবেন আপনারা, ঠিক আছে? জি আপু, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? জি আপু। আমি একটা প্রেজেন্টেশন স্লাইড প্রেজেন্ট করছি, এটা কি শো হচ্ছে নাকি শো হচ্ছে না? জি আপু, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে বলতে চাই যে অস্ট্রিয়া নিয়ে হয়তোবা অনেকেরই অনেক কম ধারণা আছে, তার কারণ অস্ট্রিয়া কান্ট্রিটা খুব বেশি পপুলার না। আমাদের বেশিরভাগই ইউরোপের মধ্যে ফোকাস থাকে জার্মানি, ফিনল্যান্ড অথবা নরওয়ে, ইতালি, ফ্রান্স এগুলোতে। কিন্তু অস্ট্রিয়া বিগত 2-3 বছরে বলতে পারি যে একটু স্টুডেন্টদের চোখে এসেছে। তার রিজন প্রথম যে রিজনটা যে কেন আমরা অস্ট্রিয়াতে পড়াশোনা করব, আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো যে আজকে আমার এজেন্ডা কি কি। সো প্রথমে আমি বলতে চাই যে কেন আমি অস্ট্রিয়া চুজ করব। ইউরোপে তো আরো অনেক কান্ট্রি আছে, তো আমি কেন অস্ট্রিয়া চুজ করব। তারপরে অস্ট্রিয়ার যে প্রসেসটা, ডকুমেন্ট গোছানোর যে প্রসেসটা, সেটা একটু ডিফারেন্ট অন্যান্য কান্ট্রির তুলনায়। এরপর আমি অ্যাডমিশন প্রসিডিউর নিয়ে কথা বলবো। আর এখানে যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয় সেটা নিয়ে অনেকেই অনেক বেশি কনফিউজ থাকে। আমি যেহেতু নিজে একজন ইউটিউব চ্যানেল চালাই এবং আমি জানি কন্টেন্ট ক্রিয়েটর যে কি ধরনের প্রশ্ন আমার কাছে আসতে পারে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, তো সেটা আমি আরেকটু এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আর সবশেষে কস্ট অফ লিভিংটা আমি ট্রাই করব বোঝানোর, যদিও এটা পুরোপুরিভাবে বোঝানো যায় না, বাট আমি ট্রাই করব আমার মতো করে বোঝানোর। সো প্রথমে যদি বলি যে অস্ট্রিয়া আমি কেন চুজ করব, সেটা যে মেইন দুটো রিজন যে আমি কি কারণে অস্ট্রিয়া চুজ করেছিলাম। তার প্রথমটাই এখানে আমাদের কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, বাট এটা কিন্তু সবার জন্য না। আমি একটা ছবি অ্যাড করেছি, যদি দেখতে পারেন আপনারা, যে এখানে কিছু ডেভেলপিং কান্ট্রিজ এর নাম দেওয়া আছে। সেই ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে বাংলাদেশও আছে। সো এই ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য অস্ট্রিয়াতে কোনো রকম টিউশন ফি পে করতে হয় না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি 2 বছরে এই মাস্টার্স কোর্সটা কমপ্লিট করতে পারবেন।
আরেকটা যে প্লাস পয়েন্ট অস্ট্রিয়াতে আসার, সেটা হচ্ছে কি যে আমরা যখন অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফিও কিন্তু দিতে হয়। কিন্তু অস্ট্রিয়া এমন একটা জায়গা যেখানে আমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। আমরা ডাইরেক্টলি পোর্টালে অ্যাপ্লাই করলে তারা হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো দেখে এবং সবকিছু যখন ঠিকভাবে ম্যাচ হয় ওরা হচ্ছে অফার লেটার প্রোভাইড করে। এটা হচ্ছে অস্ট্রিয়ার মূলত নিয়ম। এই কারণে কিন্তু অস্ট্রিয়াতে অনেকে এখন চুজ করছে, কারণ যেহেতু একটা আমাদের পুরো স্টুডেন্ট সোসাইটির একটা বড় টার্গেট থাকে জার্মানি, বা জার্মানিতে অবস্থা এখন বলতে গেলে ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি হয়ে গিয়েছে। সো অনেকেই হচ্ছে অস্ট্রিয়া মুভ করতে চায় এই কারণে, যদিও অস্ট্রিয়ার প্রসেসটা একটু লেন্দি হয়, কিন্তু জার্মানির মতো হয় না। তো এই মূল দুটো রিজনই হচ্ছে অস্ট্রিয়া চুজ করার জন্য, যে খুবই 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 হচ্ছে ইম্পর্টেন্ট দুটো রিজন। প্লাস হচ্ছে একে তো টিউশন ফি নেই, আর যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে অস্ট্রিয়াতে সেগুলোতে আসলে অনেক লো টিউশন ফি আছে। হয়তো বা সেমিস্টারে হচ্ছে পার সেমিস্টারে কোথাও কোথাও 600 থেকে 700 ইউরো দিতে হয়, যেটা যদি আমি কম্পেয়ার করি অন্যান্য কান্ট্রিগুলোর সাথে, সেখানে কিন্তু পার সেমিস্টারে টিউশন ফি অনেক বেশি দিতে হয়। সো টিউশন ফি অনেকটাই লো এখানে অস্ট্রিয়াতে, এজন্য অস্ট্রিয়া চুজ করা যায়। এবার যদি আমি আসি অস্ট্রিয়ার যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে প্রথমেই হচ্ছে মানুষ যেটা ভয় পেয়ে যায়, এই প্রসেসটা সম্পূর্ণ ডিফারেন্ট থাকে। তো এই প্রসেসটা নিয়ে আমার ফুল ভিডিও অলরেডি করা আছে, বাট আমি স্টিল এখানে ছবি সহ প্রেজেন্ট করছি, যাতে যেহেতু আমিও সেম ইউনিভার্সিটি থেকেই, তো অনেকে বুঝতে পারবে যে আমার এই ডকুমেন্টগুলো দেখে যে আসলে ইউনিভার্সিটির সিলগুলো কোথায় কিভাবে দেওয়া হয়। তো প্রথমে যে কাজটা করতে হয়, যদি আমরা অস্ট্রিয়া ফোকাস করে থাকি যে হ্যাঁ আমি অস্ট্রিয়া আসতে চাই, আমি অস্ট্রিয়াতে পড়াশোনা করব, সেক্ষেত্রে প্রথম যে স্টেপটা হবে, আপনাকে আপনার সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আমরা যারা ড্যাফোডিলে পড়াশোনা করি তারা জানি যে সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট কিভাবে দেওয়া হয়। এই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে লিগ্যালাইজেশন করতে হবে। সো এই লিগ্যালাইজেশন করার আগে কিছু ধাপ থাকে। সেটা হচ্ছে কি, আপনি যদি প্রথম স্টেপটা খেয়াল করেন আপনারা, এখানে দেখুন আমি ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার যে ট্রান্সক্রিপ্ট এবং আমার যে সার্টিফিকেট, সেটার পিছনে আমি হচ্ছে এভাবে অ্যাটাচড করে নিয়েছিলাম। এটা আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু সিল দেওয়া আছে, এবং দেখতেই পাচ্ছেন যে এটা ডেপুটি কন্ট্রোলার থেকে দেওয়া, আর এটা হচ্ছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে দেওয়া। সো প্রথমে ইউনিভার্সিটি থেকে আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এই দুটো হচ্ছে অ্যাটাচ করাতে হবে। অ্যাটাচ করানোর পরে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, আপনি চলে যাবেন এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রিতে। সেখানে যে হচ্ছে আপনার এই ডকুমেন্ট দুটো আবার হচ্ছে অ্যাটেস্টেশন করাতে হবে। এবং এবং সর্বশেষ যে ৩ নাম্বার প্রসেসটা থাকে, যখন আপনার ১ নাম্বার প্রসেস এবং ২ নাম্বার প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন লিগ্যালাইজেশন করতে। এখন এটা করার জন্য কোথায় যাবেন? এটা করার জন্য ঢাকাতেই হচ্ছে অস্ট্রিয়ার কনসুলেট আছে। সো ওই কনসুলেটে আপনারা যাবেন, এবং কনসুলেটে গেলেই সেখানে যখন আপনি আপনার পেপারসগুলো নিয়ে যাবেন, এই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, তখন তারা এটার জন্য পার ডকুমেন্ট ৮০ ইউরো করে চার্জ করে। সো দেখা যাচ্ছে কি যে আমাদের কি দেওয়া হয়, আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর একটা ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে। ট্রান্সক্রিপ্টটা হয়তো আমাদের ২ থেকে ৩ পেজের হয়ে থাকবে, কিন্তু পেজ এখানে কোনো বড় প্রবলেম না। এখানে আপনার সার্টিফিকেট একটা ডকুমেন্ট, আপনার ট্রান্সক্রিপ্ট একটা ডকুমেন্ট। সো দুটো ডকুমেন্ট কাউন্ট হবে, এবং পার ডকুমেন্ট ৮০ ইউরো করে কাউন্ট হয়, আর তাদের সার্ভিস ফি ২,০০০ টাকার মতো দিতে হয়। সো সব মিলিয়ে ২২ থেকে ২৩,০০০ টাকার মতো লাগে প্রথম যে ধাপটা লিগ্যালাইজেশন করার জন্য। প্রথম এই ধাপটাই হচ্ছে যে আপনি লিগ্যালাইজেশন করবেন, এবং এই এই অ্যামাউন্টটা আপনার খরচ হবে প্রথম ধাপেই, ধরুন ২০ থেকে ২২,০০০ টাকা খরচ হবে। এরপরে কি আসে, আপনি তো হচ্ছে লিগ্যালাইজেশনে দিয়ে দিলেন, এবার আপনার ডকুমেন্টটা আসলে কোথায় যাবে? ডকুমেন্টটা আসলে যায় হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে হচ্ছে অস্ট্রিয়ান যে এম্বাসি আছে সেখানে আপনার ডকুমেন্টগুলো যাবে, অর্থাৎ আপনার এই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট যাবে। যাওয়ার পরে যখন যখন হচ্ছে তারা এটা একসেপ্ট করবে, একসেপ্ট করার আগে আপনাদেরকে আবার ভিএফএস থেকে কল দেওয়া হবে। সো এই ভিএফএসটা হচ্ছে একটা ভায়া হিসেবে কাজ করে এখানে। অস্ট্রিয়ার যে দিল্লির যে এম্বাসি এবং বাংলাদেশের, সেখানে হচ্ছে ভায়া হিসেবে কাজ করে। সেই ভিএফএস গ্লোবাল থেকে আপনার বাসায় হচ্ছে ভেরিফিকেশনের জন্য লোক আসবে, এবং এই লোক যখন আসে তারা মূলত কি চায় এটা নিয়ে অনেকে অনেক ভয় পেয়ে যান, যে ভিএফএস থেকে যে লোক আসবে আমাদের বাসায় তারা কি জানতে চাবে বা কি কি ধরনের প্রশ্ন করতে পারে। এটা সিরিয়াস কোনো ম্যাটার না। তারা জাস্ট আসবে আপনি যে একজন ভ্যালিড এখানকার নাগরিক, বা আপনি যে আসলে আপনার ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন এটা ভেরিফাই করার জন্য তারা আসবে। তারা এসে আপনার যে স্পন্সর হবে
তার হচ্ছে কিছু ডকুমেন্ট নিবে, আপনার যে প্যারেন্টস থাকবে তাদের ডকুমেন্টস নিবে, আপনার সার্টিফিকেটগুলো দেখবে যদি কোনো কপি থাকে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আর ওরা দেখে না। সো এরপরে এই ভিএফএস থেকে যখন লোক আসবে, লোক আসার পরে আপনাকে ভিএফএস গ্লোবালের চেয়ে প্রায় 40 থেকে 38,000 টাকার মতো হচ্ছে জমা দিতে হবে, যাতে এই খরচটা হচ্ছে আপনার ডকুমেন্ট যে ইন্ডিয়া যাবে এবং ইন্ডিয়া থেকে আবার ব্যাক আসবে, এটার যে হোল প্রসিডিওরটা, তার জন্য হচ্ছে ওরা এই অ্যামাউন্টটা চার্জ করে। সো যদি আমি প্রথম খরচের কথা বলি অস্ট্রিয়ার জন্য, সো ধরা যায় 60 থেকে 65,000 টাকা হচ্ছে আপনার শুধুমাত্র ডকুমেন্ট লিগালাইজেশনের জন্যই যাবে। এই প্রসেসটাই হচ্ছে ডিফারেন্ট অন্যান্য কান্ট্রির থেকে, কারণ আমার কাছে আমার জানা মতে ফিনল্যান্ড আর অস্ট্রিয়া বাদে মনে হয় অন্যান্য কোনো কান্ট্রির জন্য এভাবে হচ্ছে লিগালাইজেশন করতে হয় না। ফিনল্যান্ডে মনে হয় করতে হয়, আমি অতটা শিওর নেই ব্যাপারে। সো এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট অস্ট্রিয়াতে পড়াশোনা করার জন্য বা অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করার জন্য নিজের ডকুমেন্টগুলো কিভাবে গুছাবেন, এটাই হচ্ছে মূলত এই প্রথম পার্টটা। এবং যখন আপনার ডকুমেন্টটা লিগালাইজেশন কমপ্লিট হয়ে আপনার কাছে ফেরত আসবে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এরকম একটা সিল আপনার ডকুমেন্টের পিছনে দেওয়া থাকবে। এটাই হচ্ছে আপনার লিগালাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এটা দ্বারা বোঝা যায় যে লিগালাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট গোছানোর যে প্রসিডিওর সেটা। আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে এই প্রসিডিওরে একটু চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম এগুলোর জন্য আমাকে ফরেন মিনিস্ট্রিতে যে বা এডুকেশন মিনিস্ট্রিতে যে ডকুমেন্ট সহ যে কাজ করতে হয়েছিল, কিন্তু এখন আপনারা চাইলে ফরেন এবং এডুকেশন মিনিস্ট্রিতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তারা হচ্ছে একটা এক্সট্রা পেজের মধ্যে সব ধরনের সিলগুলো দিয়ে দিবে এবং এই পেজটাই হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এই পেজটা সহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন পুরো প্রসেসটা হচ্ছে অনলাইনে হয়ে গিয়েছে। সো প্রথম স্টেপটা আমাদের নিজে থেকে করতে হবে, ইউনিভার্সিটি যে হচ্ছে এই সিলটা নিতে হবে। সেকেন্ড স্টেপটা আপনারা ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। থার্ড যে স্টেপটা সেটার জন্য হচ্ছে অস্ট্রিয়ান যে কনসুলেট সেখানে আপনাকে যেতে হবে। সো এই হলো ডকুমেন্ট যে গুছানোর যে প্রসেস, এটা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট গোছানোর প্রসেসটা। এবার আমি যদি আসি অ্যাপ্লিকেশনের কথায় যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সো প্রথমে বলে রাখি যে অস্ট্রিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু অস্ট্রিয়া আসলে খুব ছোট একটা কান্ট্রি। সো খুব যে বেশি সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল থাকে তা না। যারা আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের জন্য কিছুটা ইজি হয়, কারণ তাদের সাবজেক্টগুলো অনেকটাই অ্যাভেলেবেল থাকে অনেক ইউনিভার্সিটিতে। বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আসলে এখানে খুব কম পাওয়া যায়, যেহেতু কান্ট্রিটা খুব একটা বেশি বড় না এবং এরা এতটা ইন্টারন্যাশনালদের জন্য প্রিপেয়ার ছিল না। গত কয়েক বছরে প্রচুর ইন্টারন্যাশনাল এসেছে। সো অ্যাপ্লাই করতে গেলে আপনার যখন সম্পূর্ণ লিগালাইজেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার যে বিএসসি যে ব্যাকগ্রাউন্ড সেটা অনুযায়ী হচ্ছে আপনি আপনার মাস্টার্সের সাবজেক্ট বা কোর্সগুলো দেখবেন। দেখার পরে যখন আপনার আইএলটিএস এর স্কোর ম্যাচ হবে বা তাদের রিকোয়ারমেন্টগুলো ম্যাচ হবে, তখন আপনি জাস্ট তাদের পোর্টালে যে আপনার এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন পিডিএফ আকারে এবং তারা যা যা চায় সেগুলো হচ্ছে আপলোড করবেন। তো এটাই হচ্ছে মূলত প্রসিডিউরটা। যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক, ইউনিভার্সিটি অফ গ্রাজ, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনা, তারপরে হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজ, ইউনিভার্সিটি অফ সাউথব্রুক, লিন্স, তারপরে হচ্ছে জেকেইউ। এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে খুবই পপুলার এখানে বলতে গেলে। তো এই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে মানুষ অ্যাপ্লাই করে। অ্যান্ড ইউনিভার্সিটি অফ ভিয়েনাও হচ্ছে খুব পপুলার। বাট আমি একটা ব্যাড নিউজ আজকে দিব, যেটা আমি আজকে সকালে নতুন করে যখন আমি পোর্টাল ওপেন করলাম তখন আমি জানতে পারলাম যে ইউনিভার্সিটি অফ ভিয়েনার যে প্রসিডিওরটা, অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা চান্স পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের জন্য। সেটা আমি কেন দেখাচ্ছি। সো এই যে অ্যাডমিশন প্রসিডিওরটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে যারা হচ্ছে নেক্সট সেমিস্টার মানে হচ্ছে এই সামনের উইন্টার থেকে যারা হচ্ছে আসতে চাচ্ছে, যদিও হচ্ছে ডেডলাইনটা পার হয়ে গিয়েছে, 7 এপ্রিল পর্যন্ত ডেডলাইনটা ছিল। তো এখন থেকে যারাই আসতে চাবেন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে, তাদের জন্য একটা ব্যাড নিউজ এটাই যে এখানে বর্তমানে হচ্ছে সিলেকশন প্রসিডিওর ওরা অন করে দিয়েছে। এখন এই সিলেকশন প্রসিডিওর যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কি যে আগে হচ্ছে আপনি জাস্ট নর্মালি যদি আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতাম, তারা আমাদের সবগুলো ডকুমেন্ট দেখতো,
পরে তাদের যদি মনে হতো যে হ্যাঁ তাদের সাথে আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে বা সামথিং, তখন তারা ডাইরেক্ট অফার লেটার দিয়ে দিত। কিন্তু বর্তমানে যে প্রবলেমটা হয়েছে যে তারা নতুন একটা রুলস ক্রিয়েট করলো, সেটা হচ্ছে যে তারা এখন এক্সাম নিবে। সো এখানে দেখাই যাচ্ছে যে তারা বলেছে যে রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং প্রতি বছর তারা মাত্র 85 জন স্টুডেন্ট নিবে, আর শুধুমাত্র এই পরীক্ষাটা উইন্টার সেমিস্টারই দেওয়া যাবে। তার মানে অস্ট্রেলিয়াতে উইন্টার সেমিস্টার শুরু হয় অক্টোবর মাস থেকে। সো প্রতি বছর শুধুমাত্র উইন্টারের জন্যই আপনারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আনফর্চুনেটলি একটা রিটেন টেস্ট দিতে হবে যেটা ভিয়েনাতে এসে দিতে হবে। সো এটা একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এটার জন্য ভিসা কি করতে হবে তারা এখনো কিছু বলেনি। তারা হয়তো বা অ্যাপ্লাই, যখন পোর্টালে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর তারা যখন শিওর হবে যে হ্যাঁ আপনার সবকিছু তাদের সাথে ম্যাচ হচ্ছে, সো তারা আপনাকে ইনভাইটেশন দিবে যে ঠিক আছে আপনি হচ্ছে প্রাইমারি সিলেক্টেড হয়েছেন, এখন আপনি ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে এসে হচ্ছে এক্সামটা দিবেন, ফিজিক্যালি এসে এক্সামটা দিবেন। অ্যান্ড এক্সামটা দেওয়ার পরে আপনার যদি এক্সাম ভালো হয় তাহলে সেটার উপর বেস করে আমরা আপনাকে অফার লেটার দিব। সো এটা কিন্তু আগে ছিল না, বাট ঘাবড়ানোর বিষয় নেই, কারণ এটা শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ভিয়েনাতেই চেঞ্জ হয়েছে। অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে স্টিল ওগুলোতে এই সিস্টেমটা এখন তারা চালু করেনি, আর হয়তোবা করবে না আশা করছি আমরা। বাট যাদের ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে আসার ইচ্ছা ছিল তাদের জন্য এটা আসলে একটা ব্যাড নিউজ হয়ে দাঁড়িয়েছে। সো যাদের হচ্ছে একদমই কোথাও যাওয়ার ইচ্ছা নেই যে না আমি অস্ট্রেলিয়াতেই আসবো এনি হাউ বা এনি চান্স, তারা হয়তো বা এই রিস্কটা নিতে পারেন। বাট আরেকটা কথা বলে রাখি, সব সাবজেক্টের জন্য কিন্তু এই অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে ওরা চালু করেনি। আপনি যদি ইউনিভার্সিটি অফ ভিয়েনার ওয়েবসাইটে যান, সেখানে যদি ক্লিক করেন যে মাস্টার্স প্রোগ্রাম উইথ সিলেকশন প্রসিডিওর, তখন লিস্ট দেখতে পারবেন। সো যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা হচ্ছে এই প্রসিডিওরের মধ্যে পড়ে গিয়েছেন। সো যারা হচ্ছে আইটি সেক্টর থেকে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য স্পেসিফিকভাবে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে, তাদেরকে অবশ্যই উইন্টার সেমিস্টারে এক্সাম দিয়ে তারপরে হচ্ছে অ্যাডমিশন নিতে হবে। এবং এই উইন্টার সেমিস্টার এক্সামটা হবে জুলাইয়ের 7 তারিখে, সেটা ওরা মেনশন করে দিয়েছে ওদের ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা ব্যাড নিউজ, বাট অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে স্টিল চান্স আছে আপনাদের, আপনারা চাইলেই অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার পর ওয়েট করবেন অফার লেটারের জন্য। তারা যখন অফার লেটার দিবে, অফার লেটার দেওয়ার পর আপনি কি করবেন, এটা হচ্ছে অনেক কোশ্চেন থাকে যে আচ্ছা অফার লেটার আমি পেয়ে গেলাম, এবার আমি পরবর্তী ধাপ কিভাবে আগাবো। অফার লেটার পাওয়ার পর যেটা মূলত করতে হয় যে অস্ট্রিয়ার কোনো এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, একটা কনসুলেট আছে যারা শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে কাজ করে, বাট এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে। সো এখানে যে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি যদি অস্ট্রিয়া আসতে চান আপনাকে ইন্ডিয়া যে এম্বাসি ফেস করতে হবে। সো আপনি যখন অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পরে আপনাকে সেই অফার লেটার এবং আপনার পাসপোর্টের কপি, এটা হচ্ছে দিল্লির যে ওয়েবসাইটটা, এম্বাসির যে ওয়েবসাইটটা, সেখানে মেল করে বলতে হবে যে আমি অফার লেটার পেয়েছি এবং আমি একটা এম্বাসির ডেট চাচ্ছি, এবং তারা তখন এই একটা এম্বাসির ডেট আপনাকে দিবে। ওই ডেটে আপনি ইন্ডিয়া যেয়ে এম্বাসি ফেস করে আসবেন। এখন সেকেন্ড যে প্রশ্ন আমি পেয়ে থাকি সবসময় যে আপু যদি এম্বাসি ফেস করতে চাই এম্বাসিতে কি ধরনের প্রশ্ন করতে পারে। এম্বাসিতে আসলে কোনো ধরনের প্রশ্নই করা হয় না। এম্বাসিতে যাবেন, তারা শুধুমাত্র আপনার ডকুমেন্টগুলো রাখবে, তারা দেখবে যে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, এতটুকুই। তারা বড়জোর জিজ্ঞেস করতে পারে আপনার সাবজেক্ট কোনটা, আপনি কোন দেশে কোন মানে অস্ট্রিয়ার মধ্যে কোথায় যাচ্ছেন, ভিয়েনাতে না ইন্সব্রুকে, কোন সাবজেক্টে যাচ্ছেন, দ্যাটস ইট। এর বাইরে তারা তেমন কিছু আর জিজ্ঞাসা করে না। সো এটা হচ্ছে আপনার এম্বাসি ফেস করার প্রসিডিওর। আর এম্বাসি ফেস করার জন্য অনেকে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক বেশি ভয়ে থাকেন যে আসলে ব্যাংক স্টেটমেন্টটা আমি কিভাবে গুছাবো। এম্বাসি ফেস করার জন্য আপনি যখন এম্বাসিতে মেল করবেন যে আমি একটা ডেট চাচ্ছি, তারা যখন আপনাকে ডেট দিবে যে এই তারিখে হচ্ছে আপনি এম্বাসিতে আসবেন আপনার ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, তখন তারা অলরেডি মেইলে আপনাকে একটা লম্বা লিস্ট পাঠিয়ে দিবে যে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। সো আপনি সেই অনুযায়ী হচ্ছে ডকুমেন্টসগুলো গুছিয়ে নিবেন। তার মধ্যে আপনার অফার লেটারটা থাকে, আপনার পাসপোর্ট থাকবে, তারপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের যে একটা কন্ট্রাক্ট, আপনি যে ভিয়েনাতে বা হচ্ছে অস্ট্রিয়া যেখানেই যাবেন একটা বাসা নিবেন, সেই বাসার একটা কন্ট্রাক্ট দেখাতে হবে, অথবা ডর্ম নিবেন, ডর্মে একটা কন্ট্রাক্ট দেখাতে হবে যে যখন আপনি ভিয়েনাতে এসে বা যখন আপনি অস্ট্রিয়াতে এসে আসবেন, আসার পরে আপনি কোথাও থাকছেন সেটা প্রুফ করার জন্য একটা কন্ট্রাক্ট পেপার আপনাকে দিতে হবে এম্বাসিতে জমা।
আর তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বলি, কারণ অনেকে হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক বেশি কনফিউজ থাকে। সো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেটা হয় যে অনেকে বুঝতে পারে না, এখানে ব্যাংক স্টেটমেন্টের দুটো হচ্ছে ভাগ যদি আমি করি, সেটা হচ্ছে যে স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন আমি বলি, আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি। আমি বর্ণালী, আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমি একটা ব্যাংক ওপেন করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। সেটা শুধুমাত্র আমার নামে ছিল এবং ওই অ্যাকাউন্টে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমাকে 22 লাখ টাকা দেখাতে হয়েছিল। এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আমার নিজের যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টে ছিল। এবং এই 22 লাখ টাকা যে আমার ব্যাংকে আছে, সেই ব্যাংক থেকে আমি একটা স্টেটমেন্ট বের করেছিলাম যে আমার ব্যাংকে 22 লাখ টাকা আছে এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই 22 লাখ টাকা আমি যে কোনো সময় ইউজ করতে পারবো আমার প্রয়োজনে। এই স্টেটমেন্টটাই হচ্ছে আপনাকে জমা দিতে হবে এম্বাসিতে যেয়ে। এখন মানুষ যেখানে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে কনফিউশনে পড়ে যায় যে স্পন্সরের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিব নাকি আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিব বা আমার অ্যাকাউন্টের সলভেন্সি দিব। সো যেটা হচ্ছে কি যে আপনার যে স্পন্সর থাকবে তার কাজ কি হবে, তার কাজ হবে তার ব্যাংক থেকে আপনার ব্যাংকে যে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা দেখানো। আর তার ব্যাংকটা যে খুব সচল একটা ব্যাংক, মানে তার ব্যাংকের প্রতি মাসে কিছু না কিছু ট্রানজাকশন হচ্ছে, সেটার জন্য আপনি আপনার যে স্পন্সর তার ব্যাংকের 6 মাসের একটা স্টেটমেন্ট আপনি শো করবেন এম্বাসিকে। অলসো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটার যে সলভেন্সিটা সেটা আপনি শো করবেন আপনার এম্বাসিকে। এই দুটোই কিন্তু কাজ, আপনার স্পন্সরের ব্যাংকের স্টেটমেন্ট, আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সলভেন্সি, এই দুটো কাজ। আপনার ব্যাংকে তো কোনো লেনদেন হয় না, সো আপনার ব্যাংকে যে জাস্ট টাকাটা আছে সেটাই আপনি দেখাবেন যে আপনার সলভেন্সি। আর আপনার স্পন্সরের যে ব্যাংক অ্যাকাউন্ট 6 মাসে তার ব্যাংকে যে লেনদেন হচ্ছে, তার ব্যাংকটা যে আসলে অ্যাক্টিভ ব্যাংক সেটা বোঝানোর জন্য 6 মাসের একটা স্টেটমেন্ট আপনি ওই ব্যাংক থেকে নেবেন। এই দুটো ডকুমেন্টই হচ্ছে জমা দিতে হয়। এবং আপনি যদি সবগুলো ডকুমেন্ট ঠিক মতো জমা দেন, জমা দেওয়ার পরে ভিয়েনাতে ভিসা পেতে বা অ্যাপ্রুভাল পেতে মিনিমাম 3 মাস সময় লাগে। বাট অন্যান্য যে স্টেটগুলো আছে ইন্সব্রুক, ব্র্যাজ, সালজব্রুক, সেখানে হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পেতে 1 থেকে 1.5 মাস, এর বেশি সময় আসলে লাগে না। সো এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কাহিনী। বাট তারপর যদি কোনো প্রবলেম হয় আপনাদের বা বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমার প্রেজেন্টেশনের পরে, কারণ এই ব্যাংক স্টেটমেন্ট নিয়েই সবাই আসলে অনেক বেশি কনফিউজ থাকে। আর আমি যদি এখন কস্ট অফ লিভিং নিয়ে বলি, এখানে কস্ট অফ লিভিংটা আসলে ডিপেন্ড করে যে কে কিভাবে লাইফ লিড করতেছে। কারণ যেহেতু এখানে টিউশন ফি নেই, সো একটা বড় ধরনের অ্যামাউন্ট আমাদের পে করতে হয় না। একটা ছোট্ট সেমিস্টার ইউনিয়ন ফি পে করতে হয় পার সেমিস্টারে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো আমার ইউনিভার্সিটিতে এখন সেটা হচ্ছে 28 ইউরো হয়ে দাঁড়িয়েছে, আগে সেটা 23 ইউরো ছিল। তো প্রতি সেমিস্টারে হচ্ছে আমি 28 ইউরো করে পে করি। আর অস্ট্রিয়াতে সেমিস্টার দুটো, একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার। সামার শুরু হয় মার্চ মাস থেকে, উইন্টার শুরু হয় অক্টোবর মাস থেকে। আর যদি অ্যাকোমোডেশনের কথা বলি, এটা আসলে ডিপেন্ড করে যে কে কোথায় থাকছে। বাট যদি আমি একটা রেঞ্জ বলি, 300 থেকে 500 ইউরোর মধ্যে আপনি থাকতে পারবেন অস্ট্রিয়াতে, ভিয়েনাতে। আর ইন্সব্রুকে একটু রেঞ্জটা হাই হয়ে থাকে, যেহেতু ওটা টুরিস্ট প্লেস বেশিরভাগ সময়। বাট হ্যাঁ, অনেকে এখানে শেয়ারে থাকে এবং শেয়ারে থাকলে দেখা যায় 300, 350, 400-র মধ্যে হয়ে যায় অ্যাকোমোডেশনটা। তারপর হচ্ছে আপনার সেমিস্টার ফি আর এক্সট্রা খরচের মধ্যে টিকেটের যে ব্যাপারটা থাকে, যে প্রতি বছর বছর হচ্ছে আপনাকে 32 ইউরোর মতো করে হচ্ছে এটা টিকিট কাটতে হয়। 32 ইউরো বা সামথিং, প্রতি মাসে 32 ইউরো করে নিয়ে যাবে, কেটে নিবে আর কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো এটা হচ্ছে টিকিটের খরচ। এছাড়া আদার্স যে খরচ, যে আপনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে খাওয়া দাওয়া করেন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার খরচটা হচ্ছে নির্ভর করে। তো আমি যদি অ্যাজ আ সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে বলি, আমি যদি আমার খরচের কথাই বলি, যে পার মান্থ আমার 500 থেকে 600 ইউরো এর মধ্যে হচ্ছে আমার সবকিছু মিলিয়ে হয়ে যায়, আমার থাকা, খাওয়া, হাত খরচ সবকিছু মিলিয়ে আসলে আমার কভার হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কস্ট অফ লিভিং ভিয়েনাতে। সো এই ছিল হচ্ছে আমার প্রেজেন্ট করার জন্য। আমি জানি না আপনাদের আর কোনো কোশ্চেন্স আছে কিনা, যদি থাকে অবশ্যই আমাকে বলবেন, কারণ যে প্রসিডিওর ছিল সেটা নিয়ে আমি বলে দিয়েছি। এবং এটাই হচ্ছে আপাতত এখনকার আপডেট, ইউনিভার্সিটি অফ ভিয়েনা বলেন অথবা হচ্ছে অস্ট্রিয়া বলেন।
সো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ফুল ফান্ডেড স্কলারশিপ, আচ্ছা, অস্ট্রিয়াতে অলরেডি আপনি উইদাউট এনি টিউশন ফি পড়াশোনা করছেন। সো এখানে না ফুল ফান্ডেড স্কলারশিপটা আসলে আমি দেখিনি এখন পর্যন্ত যে বাংলাদেশে থাকা অবস্থায় যে আপনি কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন। যেটা করা যায় সেটা পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যায়। পিএইচডির জন্য হয়তো বা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য কিছুটা ট্রাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার মাস্টার্স থাকতে হবে। অ্যান্ড অবভিয়াসলি পিএইচডির প্রসিডিউরও সেম থাকে। আপনাকে দেশে বসেই হচ্ছে আপনার সব ডকুমেন্ট দিয়ে কোনো টিচারের সাথে কথা বলতে হবে। সো ওটা 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 হচ্ছে মাস্টার্স করা না থাকলে আপনি শুধুমাত্র মাস্টার্সের জন্য পারবেন না, কারণ এখানে স্কলারশিপ আমাদের জন্য খুব একটা বেশি অ্যাভেলেবেল হয় না। অলরেডি আমরা উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করছি। সো এখানে না আমরা দেখা যায় যে যদি স্কলারশিপের জন্য ট্রাই করেও থাকি সেটা হয় না। যেগুলো হচ্ছে কমন স্কলারশিপ, এরাসমুস, তারপরে হচ্ছে ড্যাড, সেগুলো তো ডিফারেন্ট। বাট স্পেসিফিকভাবে অস্ট্রিয়ার জন্য ওভাবে কোনো স্কলারশিপ আমি এখন পর্যন্ত দেখিনি। না, সেটাই বলছে যে জার্মানিতে যেমন থাকে ড্যাড বা ওরগুলো এরকম কিছু হচ্ছে এখানে নেই, কারণ এখানে অলরেডি আপনি টিউশন ফি ছাড়াই পড়াশোনা করছেন। সো এখানে আসলে এরকম কোনো স্কলারশিপ আমি দেখিনি। যেটা হয় যে আপনি এখানে আসার পরে যখন পড়াশোনা করবেন আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে আপনি হয়তো বা দুই একটা স্কলারশিপ মাঝে মাঝে দিয়ে থাকে স্কলারশিপ, যে আপনার ইউনিভার্সিটির রেজাল্ট, আপনার কারিকুলাম সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এমন কিছু হয়ে থাকে। কিন্তু দেশে বসে অস্ট্রিয়ার জন্য স্কলারশিপ নিয়ে আসা এরকম আমি কখনো কোনো স্টুডেন্টকে এখন পর্যন্ত দেখিনি। আমার জানা মতে আসলে আমি এমন কোনো স্কলারশিপও দেখিনি যেটা শুধুমাত্র অস্ট্রিয়ার জন্য এভাবে হয়ে থাকে। অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করতে হয় আর ফুল প্রসিডিউরে কত টাইম লাগতে পারে লিগালাইজেশন থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন, আমি এটা স্কিপ করে গিয়েছিলাম, সরি। প্রথমে বলি অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করতে হয়। সেটার জন্য আমি বলবো যে আমাদের বর্তমানে হচ্ছে অনেকগুলো গ্রুপ আছে। আপনি যদি আপনার যদি ফেসবুকে ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে স্টাডি ইন অস্ট্রিয়া, তারপরে বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি ইন অস্ট্রিয়া, এরকম অনেক গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে হচ্ছে যে বিভিন্ন যারা থাকে, যারা হচ্ছে যারা স্টুডেন্ট হচ্ছে এখানে আছে, অনেকেই আমি দেখি তারা তখন পোস্ট করে যে আমার শেয়ার রুম খালি আছে বা লোক লাগবে। ওভাবে হচ্ছে আপনাকে কমিউনিকেশন করতে হবে। আরেকটা হচ্ছে আপনি ডর্মের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি ডর্মের হচ্ছে খোঁজ পাবেন। আমার এটা নিয়ে একটা ফুল ভিডিও আছে যেখানে আমি প্রত্যেকটা ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিয়েছিলাম যে আসলে কোন কোন ওয়েবসাইটে আপনি কোন কোন ডর্ম পাবেন। সেই ডর্মগুলো হচ্ছে যেমন উইলহাস্ট, উইলহাভেন, ওহাব, এই যে এই ওয়েবসাইটগুলো, এগুলোতে হচ্ছে আপনারা বিভিন্ন ডর্মের লিস্ট পাবেন এবং সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যদি ডর্মে সিলেক্টেড হন তাহলে তো ভালো। এই দুটো ওই হচ্ছে এখানে অ্যাকোমোডেশন ম্যানেজ করা, যে আপনাকে ওইসব গ্রুপের মাধ্যমে এখানে যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। তারপরে হচ্ছে কমিউনিকেশন করে দেখতে হবে যেখানে কোনো সিট খালি আছে কিনা বা কোনো বাসা খালি আছে কিনা। সো মানুষ কিন্তু এভাবে হচ্ছে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করে আসতেছে এখানে। আর হচ্ছে লিগালাইজেশন প্রসেস, যে কতটুকু টাইম লাগবে। এটা হচ্ছে বর্তমানে আপনি যখন লিগালাইজেশন করতে দিবেন আপনার ডকুমেন্ট, সেখানে আমি এখন যে বর্তমান সিনারিও দেখছি সেখানে 5 থেকে 6 মাস সময় লাগে আপনার ডকুমেন্টটা আপনার হাতে একদম লিগালাইজড হয়ে ব্যাক করার জন্য। যেটা কিনা আমার সময় লেগেছিল হাইয়েস্ট 3 মাস। 3 মাসের মধ্যে আমরা মোটামুটি অনেকেই পেপার ব্যাক পেয়ে যেতাম, বাট বর্তমানে সেটা 5 থেকে 6 মাস সময় লাগছে। সো এটা হচ্ছে একটা টাইম। তো এই 5 থেকে 6 মাস সময় লাগলো আপনার পেপার হাতে পেতে। এরপরে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনি অফার লেটার পেলেন, পেয়ে হচ্ছে আপনি এম্বাসিতে ডেট নিবেন। সো এখন এম্বাসিতে ডেট নেওয়ার একটা প্রবলেম হয়ে গিয়েছে কি, যে এম্বাসি খুব একটা বেশি হচ্ছে মানে স্টুডেন্ট নেয় না। স্টুডেন্ট নেয় না বলতে স্টুডেন্টের ইন্টারভিউ নেয় না। সো এখন এক্ষেত্রে হয় কি, ধরেন আমি ধরলাম যে বাই এনি চান্স আপনাদের মধ্যে কেউ অফার লেটার পেয়ে গিয়েছে উইন্টার সেমিস্টারের জন্য, যেটা অক্টোবর থেকে স্টার্ট হবে। এখন সে যদি উইন্টার সেমিস্টারে যেতে চায়, তার কাছে অফার লেটার আছে, সে যদি এম্বাসিকে মেইল করে, দেখা যাবে কি এম্বাসি আপনাকে ডেটই দিবে হচ্ছে অক্টোবরের পরে, যে নভেম্বরে হচ্ছে আপনি এম্বাসি ডেট পাচ্ছেন। তো নভেম্বরে এম্বাসি ফেস করে অবভিয়াসলি আপনি উইন্টার সেমিস্টারে ধরতে পারছেন না। তখন কি করতে হয়, তখন আপনাকে আপনার ইউনিভার্সিটির সাথে এভাবে কথা বলে রাখতে হয়
যে আমি তো ওরকম ডেট পাবো না, সো আমাকে হচ্ছে আমার সেমিস্টারটা ডেফার করা যায় কিনা। যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা কিন্তু ডেফার করে। ইউনিভার্সিটি অফ ভিয়েনা যে একটা অফার লেটার সেটা 2টো সেমিস্টার পর্যন্ত ভ্যালিড হয়। ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে সেটা কিন্তু আবার হয় না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে করা যেতে পারে কি, আপনি একই সাথে উইন্টার এবং সামারের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। মানে আপনি উইন্টারের অফার লেটার হাতে পেয়েছেন, আপনি জানেন আপনার কাছে আছে, ওটা দিয়ে আপনি এম্বাসি ফেস করলেন। ফেস করার পর যখন এম্বাসি দেখবে যে আপনার তো অলরেডি উইন্টার সেমিস্টার পার হয়ে গেছে, তখন তারা বলবে কি, তুমি সামারে অফার লেটার আমাকে দাও, তোমাকে আমি ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। সো এজন্য কি করতে হয়, আপনি উইন্টার যদি ফোকাস রাখেন, আপনাকে ধরতে হবে আপনি সামারে এসে অস্ট্রিয়াতে পৌঁছাবেন, যেখানে হচ্ছে আপনার আগে হচ্ছে আমরা চলে আসতাম, কিন্তু এখন একটু অনেক বেশি লেট হচ্ছে। সো সবকিছু মিলে আমি বলতে পারি, প্রসিডিওর থেকে শুরু করে যদি আমি বলি যে এখানে আসা পর্যন্ত আপনি 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি অস্ট্রিয়া এসে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে এখনের যে টাইম লিমিটেশনটা। ওকে, প্লিজ ডিসকাস অ্যাবাউট পার্ট টাইম জব। সো পার্ট টাইম জব নিয়ে যদি বলি, আচ্ছা পার্ট টাইম জব আপনার পেয়ে যাবেন। আমি এটা নিয়ে মানে এখন এটাও ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কিং কেমন হচ্ছে এখানে এসে। বাট পার্ট টাইম জব যে নাই আমি সেটা বলবো না, কারণ এখানে সবাই এসে মিনিমাম 6 মাসের মধ্যে কেউ না কেউ হচ্ছে কোনো না কোনো জব হচ্ছে ম্যানেজ করে নিচ্ছি। সো কেউ না জবলেস অবস্থায় থাকে না। কারণ দেশে থেকে একটা জিনিস আমাদের কাছে অনেক বেশি হার্ড মনে হতে পারে যে না পসিবল হবে না কিছু একটা, বাট এখানে আসার পর না প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রাস্তা বের করে নেয়। সো পার্টনার জব এখানে অ্যাভেলেবেল আছে, নাই একদম যে নেই আমি বলবো না, বাট হ্যাঁ সব দেশের মতো এখানেও হচ্ছে একটু ক্রাইসিস চলে, যেহেতু এখন পুরো বিশ্বে একটু ক্রাইসিস চলছে। বাট তার মানে এই না যে আপনি কখনো জব পাবেন না, পেতে হয়তো বা অ্যাটলিস্ট 6 মাস ধরে রাখেন, 6 মাস হয়তো একটু কষ্ট করতে হবে, বাট পেয়ে যাবেন, এমন না যে পাবেন না, কোনো না কোনো ভাবে পেয়ে যায় মানুষ। The language barrier in Vienna and other major Austrian cities when it comes to part-time jobs in Delhi. Okay. হ্যাঁ, যেহেতু অস্ট্রিয়াও হচ্ছে কাইন্ড অফ জার্মানির মতোই, জার্মান ল্যাঙ্গুয়েজ চলে এখানে। সো যেই চেইন শপগুলো আছে অস্ট্রিয়াতে, যেমন হচ্ছে কেএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, এগুলোতে একটু ল্যাঙ্গুয়েজটা কম লাগে। বাট হ্যাঁ আমি বলবো যে যারা প্ল্যান করবেন, যাদের হাতে এখনো সময় আছে, সো যাদের অস্ট্রিয়া জার্মানি এগুলো প্ল্যান, অবশ্যই ভাষাটার দিকে ফোকাস করবেন। কারণ আপনি যদি আসলেই ওদেরকে জাস্ট বুঝাতেও পারেন যে আপনি A1 A2 পর্যন্ত কথা বলতে পারেন, আপনার জন্য আসলে জব পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যে ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাপ্লাই করে তার জব পাওয়ার পসিবিলিটিস 50% থাকে, আর যে ল্যাঙ্গুয়েজ জেনে অ্যাপ্লাই করে তার 80% হয়ে যায়। সো ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। শুধু ভিয়েনা সিটির জন্য বলবো না, ভিয়েনাতে একটু কমই লাগে, ভিয়েনাতে তাও ইংলিশ চলে যেহেতু এটা হচ্ছে ক্যাপিটাল, বাট অন্যান্য সিটিতে অ্যাকচুয়ালি হচ্ছে জার্মান ছাড়া হচ্ছে সার্ভাইভ করা একটু টাফ হয়ে যায়। বাট আমি যাদেরকে চিনি স্টিল তারা অনেকেই জার্মান জানে না, বাট স্টিল সার্ভাইভ করতেছে, জব পেয়েছে। বাট হ্যাঁ এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে আসেন। রাকিব মিয়া প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। তো জি ভাইয়া, আমাদের প্রোফাইলটা কি রকম হওয়া উচিত, যেহেতু অ্যাপ্লাই করার জন্য এভারেজ প্রোফাইল? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এখানে একটা কথা বলি, অস্ট্রিয়া না খুব একটা বেশি ঘাটাঘাটি করে না, সত্যি কথা। শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ভিয়েনাই রিসেন্টলি আপনার এক্সাম নিতে হবে, এটা অ্যাড করলো। আদারওয়াইজ আপনার যদি আইএলটিএস থাকে 6.5 এর মধ্যে, এবং আপনি যদি দেখেন যে ওদের কোর্স কারিকুলামের সাথে আপনার কোর্স কারিকুলামটা জাস্ট ম্যাচ হচ্ছে। যেমন আমি বুঝাই যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি তো ড্যাফোডিল থেকেই ছিলাম। সো আমি কিন্তু ইউনিভার্সিটি অফ ভিয়েনা, ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক, ইউনিভার্সিটি অফ গ্রাজ সব জায়গা থেকে অফার লেটার পেয়েছিলাম, কারণ আমাদের যে কোর্স কারিকুলামটা এটা ওদের সাথে খুব বেশি ম্যাচ হয়ে যায়। ঠিক আছে, সো কোর্স কারিকুলাম নিয়ে আমাদের স্টুডেন্ট যারা আছে ড্যাফোডিল থেকে ওদের চিন্তা করতে হবে না। যেটা ফোকাস করবে সেটা হচ্ছে আইএলটিএসটা। এখন আইএলটিএসটা ওরা বাধ্যতামূলক করে দিয়েছে। আগে হচ্ছে ওরা MOI দিয়ে, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল, সেটা দিয়ে হচ্ছে ওরা হচ্ছে অ্যালাউ করতো, বাট এখন করছে না। এখন আইএলটিএস মিনিমাম 6.5 থাকে, এনাফ। আর কিছু আসলে লাগে না। ওরা না এত হাই প্রোফাইল চায় না যে খুব বেশি হচ্ছে কি বলে সিজিপিএ লাগবে বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হতে হবে, এমন কিছু না আসলে। ওরা জাস্ট হচ্ছে দেখে যে ওদের প্রোফাইলটা মানে ওদের সবগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ম্যাচ করেছে কিনা, যে আইএলটিএস এর স্কোরটা ম্যাচ হয়েছে কিনা বা কোর্স কারিকুলামটা ম্যাচ হচ্ছে কিনা, এটা দেখার পর তারপরে ইন্টারনাল ভাবে আসলে ওরা অফার লেটারটা দিয়ে থাকে।
এটাই। এখানে আসলে প্রোফাইলটা যে খুব ভারী হতে হবে এরকম কিছু অস্ট্রিয়াতে আসলে লাগে না। নোমান ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। জি, রিসেন্টলি আমরা যেটা শুনতে পারছি যে জার্মানিতে যেতে একটু সময় বেশি লাগে, সেক্ষেত্রে মানে অস্ট্রিয়ার ক্ষেত্রে তো 2 বছর লাগে। আর এমনিতে জার্মানিতে যে ব্লক অ্যাকাউন্টে যেটা লাগে, আগে 13 লাখ টাকা লাগতো, মেবি এখন আর একটু বেশি লাগে। এক্ষেত্রে অস্ট্রিয়াতে কত লাগে একটু বলতে পারবেন? এটা এটা ভাইয়া হচ্ছে কি, আপনারা হচ্ছে অস্ট্রিয়া যে ওইএডি, এটা একটা অস্ট্রিয়ার একটা ওয়েবসাইট আছে, একদম গভর্নমেন্টের ওয়েবসাইট। সেখানে গেলে দেখবেন এটা হচ্ছে ইউরো রেট, এগুলোর উপর ডিপেন্ড করে। বাট আমি এখন যতটুকু জানি যে 25 লাখ টাকার মতো লাগবে সবকিছু মিলে আর কি। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জার্মানির সাথে অস্ট্রিয়ার ব্লক অ্যাকাউন্ট নিয়ে ডিফারেন্স আছে একটা। সেটা হচ্ছে কি যে জার্মানিতে কি হয়, ব্লক অ্যাকাউন্টটা আপনাকে রেখে দিতে হয় প্রতি বছরে বছরে, মনে হয় ওরা ওই ব্লক অ্যাকাউন্টের থেকে একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে মাসে দিয়ে দেয়। আমি কি ঠিক বলেছি, যদি কেউ জানেন? জি। আচ্ছা, ঠিক আছে। বাট অস্ট্রিয়াতে আসলে এটা করতে হয় না। অস্ট্রিয়াতে আপনি শুধুমাত্র ওই যে 25 লাখ টাকা যে দেখাবেন আপনার ব্যাংকে বাংলাদেশে থাকা অবস্থায়, তারপরে যখন আপনি এটা দিয়ে এম্বাসি ফেস করে অস্ট্রিয়া চলে আসলেন, আসার পরে আপনি এখানে যখন আরপি কার্ড পেয়ে যাবেন, অর্থাৎ রেসিডেন্ট পারমিট কার্ডটা পেয়ে যাবেন, তখন আপনি চাইলে সম্পূর্ণ টাকা আপনি ব্যাংক থেকে উঠিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু এরকম না যে আপনার ব্যাংকে টাকাটা ব্লক করে রাখতে হবে। এটা জাস্ট সাময়িক আপনার আসা পর্যন্ত এবং আরপি কার্ড পাওয়া পর্যন্ত দেখাতে হবে। যখন আপনি 1 বছরের আরপি কার্ড পেয়ে যাবেন, রেসিডেন্ট পারমিট এখানে পেয়ে যাবেন, আপনি সাথে সাথে পরের দিনই টাকা তুলে ফেলতে পারবেন। এখানে আরপি কার্ডের জন্য, আরপি কার্ড পাওয়ার জন্য ওরা হয়তো অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সিটা চায় যে তুমি দেখাও তোমার ব্যাংকে টাকা আছে। সো তখন না ওঠানোই ভালো। আরপি কার্ডটা পাওয়ার পর আপনি টাকাটা সম্পূর্ণ উঠে ফেলতে পারবেন। এবং পরবর্তী বছরে, যেমন আমি যদি বলি আমার হচ্ছে এই এপ্রিলে 24-এ আমার হচ্ছে ভিসা রিনিউ করতে হবে। আমি যে 1 বছরের আরপি কার্ড পেয়েছিলাম 1 বছরের, সেটা আমার মানে মেতে শেষ হয়ে যাবে। সো আমি হচ্ছে এপ্রিলে 24-এ আবার রিনিউ করব। রিনিউ করার জন্য আমি হচ্ছে যেহেতু জব করি, সেক্ষেত্রে আমাকে 3 থেকে 4,000 ইউরো আমার ব্যাংকে দেখাতে হবে। আমি যে ব্যাংকটাতে এখন যে ব্যাংকটা ইউজ করি অস্ট্রিয়াতে, 3 থেকে 4,000 ইউরো মতো দেখাতে হবে। সো এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ইনকাম করেন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে ওরা একটা অ্যামাউন্ট বলে দিবে যে তোমার স্যালারি এত, তাহলে তোমাকে ব্যাংকে দেখাতে হবে এত। বাট এখানে পার্ট টাইম জবের যে অ্যামাউন্টটা, সেটার উপর ডিপেন্ড করে 5,000 ইউরোর মধ্যে হচ্ছে আপনাকে আবার আপনার ব্যাংকে রেখে ভিসাটা রিনিউ করতে হবে 1 বছরের জন্য আবার। সেরকম প্রতি বছর হচ্ছে আপনি আপনার ভিসা রিনিউ করবেন। এটা হচ্ছে এখানে ভিসার নিয়মটা। মানে আরপি কার্ডটা আপনি রিনিউ করবেন। আসিফ আহমদ ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। হ্যালো আপু, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, সিএসসির জন্য মাস্টার্স এর ক্ষেত্রে যদি মানে ব্যাচেলরের সিজিপিএ যদি বিলো 3 হয়, মানে সেই ক্ষেত্রে কি মানে চান্স পাওয়ার পসিবিলিটিস কেমন পাবলিক ইউনিভার্সিটিতে? আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হয়, সেক্ষেত্রে অস্ট্রিয়াতে আমি যতটুকু দেখেছি যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ওখানে আসলে অ্যাপ্লাই করাটা কি উচিত হবে কিনা? আচ্ছা, এখন যেটা আমি বললাম যে ওরা কিন্তু আসলে সিজিপিএ নিয়ে খুব একটা ঝামেলা করে না। বাট ভাইয়া, এখন যদি সত্যি কথা বলতে চাই, আমি যদি বাস্তব সিনারিও বলি, এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি বেড়ে গিয়েছে। ঠিক আছে? আমি কিন্তু অনেককে দেখেছি যে যারা বিলো 3 নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে চান্স পেয়েছিল। বাট অবশ্যই এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটা আসলে আমি কখনো আপনাকে ডাইরেক্টলি বলতে পারবো না যে তারা মানে অ্যালাউ করবে কি করবে না, বা অফ লেটার দিবে কি দিবে না। এরকম আসলে আমি ডাইরেক্টলি বলতে পারবো না। কারণ এটা না অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। আপনার যদি সবকিছু ক্রাইটেরিয়া মিলে যায়, তো ওরা যদি বাই এনি চান্স দেখে যে না, ওকে ফাইন, সব ক্রাইটেরিয়া মিলে গিয়েছে, সো আমার কাছে সিজিপি ডাজন্ট ম্যাটার, সো দিয়ে দিতে পারে। এখন এটা না, এটা পুরোপুরি ইন্টারনাল ব্যাপার। আমি আসলে এটা খুব একটা বেশি বলতে পারছি না। বাট একসময় পেয়েছে। আমি যখন এসেছিলাম আমার সেশনে হচ্ছে অনেকেই অনেক লো সিজিপিএ নিয়েও হচ্ছে এখানে চান্স পেয়ে গিয়েছিল। সো আমি এক্ষেত্রে আপনাকে এটাই বলতে পারি যে আপনি রিস্ক নিয়ে দেখতে পারেন। এখানে রিস্ক নেওয়া ছাড়া আসলে, ট্রাই করা ছাড়া তো আসলে কিছু বলার নেই। আর যেটা বললেন প্রাইভেট নিয়ে, আপনার যদি ক্যাপাবিলিটিস থাকে যে আপনি প্রাইভেটের টিউশন ফিটা দিয়ে পড়তে পারবেন, সো আপনি অ্যাপ্লাই করতেই পারেন, সমস্যা নেই। এখানে অনেকেই প্রাইভেটের টিউশন ফি দিয়ে পড়াশোনা করে। সো প্রাইভেটের টিউশন ফি দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটিস একটু বেশিই থাকে। কারণ প্রাইভেটে টিউশন ফি দিয়ে পড়ার লোক খুব কম থাকে, সো কম্পিটিশনও কম থাকে। সো
প্রাইভেটে আপনি চান্স পেয়ে যেতে পারেন, চান্স পাওয়ার একটা হাই পসিবিলিটিস থাকে আর কি। বাট পাবলিকে এটা আপনার 50-50 হতে হবে, এটা আপনি কখনোই শিওরলি বলতে পারবেন না। অনেকেই আছে যে অনেক ভালো প্রোফাইল বাট রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন কেন রিজেক্ট হচ্ছে সেটা কোনো রিজন কিন্তু ইউনিভার্সিটি থেকে দেয় না, জাস্ট রিজেক্ট করে দেয়। So এটা আসলে বলা যায় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যে ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই ইউজিং দ্য প্রফেশনাল সার্টিফিকেট? না, এটা এখন একেবারেই অফ, এটা চিন্তা কেউ করবেনই না। দরকার হলে ওয়েট করেন, বাট এই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে ওরা এখন আর অ্যাপ্লাই নিচ্ছে না, কারণ দিন দিন এত পরিমাণ স্টুডেন্টের প্রেশার বেড়ে গিয়েছে। অস্ট্রিয়াতে রুলস বিগত 1 বছরের মধ্যে অনেক চেঞ্জ করে ফেলেছে। সো এটা লস হবে আপনার জন্য, আপনি যদি এই সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন, তারা এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। রাকিব ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। আপু হচ্ছে অস্ট্রিয়া হচ্ছে মানে যে আপনি যেটা বললেন হচ্ছে এন্ট্রান্স এক্সাম, যেটা হচ্ছে গিয়ে অস্ট্রিয়াতে ফিজিক্যালি দিতে হবে আর কি। সেক্ষেত্রে মানে ওই দেশে মানে যাওয়া আসার যে কস্টিংটা, সেটা ব্যাপার যদি একটু বলতেন। আমি মানে যাওয়ার পর বাই চান্স এনি চান্স যদি মানে চান্স না পাই আর কি, সেক্ষেত্রে তো একটা কস্টিং একটা ব্যাপার সেটা আছে। এখন ভাইয়া এটা না হচ্ছে কি, জাস্ট এই বছরই হচ্ছে ওরা এই প্রসিডিওরটা অ্যাড করলো। এখন এটা নিয়ে আমরা স্টিল এখনো কোনো ইনফরমেশন পাইনি। আমি জাস্ট আজকেই দেখলাম ওয়েবসাইটে যে ওরা আপডেটটা করেছে হয়তো বা কয়েক সপ্তাহ আগে। সো এখানে ওরা কোনো মেনশন করেনি যে আপনি কি ধরনের ভিসা নিয়ে এখানে এসে পরীক্ষা দিবেন। ওরা আপনাকে একটা ইনভাইটেশন পাঠাবে, এতটুকু মেনশন করা আছে। ইনভাইটেশন পাঠাবে, আমার যতটুকু মনে হয় যে ওই ইনভাইটেশনটা আপনি যদি এম্বাসিতে জমা দেন বা হচ্ছে হ্যাঁ এম্বাসিতে জমা দেন, তখন হয়তো বা এম্বাসি আপনাকে এটার ভিত্তিতে হচ্ছে আপনাকে একটা শর্ট টাইম ভিসা দিবে। যে আপনি হয়তো বা 1 মাস বা 1 সপ্তাহ একটা ভিসা পাবেন। এই ভিসা দিয়ে হচ্ছে আপনি জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করে চলে আসবেন। এখন যে যাবতীয় খরচ সেটা কিন্তু আপনার নিজেরই। এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা এটা ক্যারি করবে বা কিছু করবে। এটা সম্পূর্ণ নিজের দায়িত্ব। যাওয়া আসা খরচ, থাকা খরচ সবকিছু করে আপনি এক্সাম দিয়ে তারপরে আপনি চলে আসবেন। এবার বাকিটা হচ্ছে ওরা জানাবে আপনাকে। এটা একটু বলতে পারি যেটা আসলেই ব্যাড নিউজ হয়ে গিয়েছে, কারণ এটা আমাদের জন্য, যারা আমরা থার্ড ডেভেলপিং কান্ট্রি থেকে আছি, তাদের জন্য এটা আসলে একটু টাফ হয়ে যাবে। যেভাবে এত টাকা খরচ করে এক্সাম দিতে আসা, তারপর যদি বাই এনি চান্স নাই হয়, তাহলে তো আসলে এটা অনেক বেশি লস হয়ে যায়। এটা নিজের রিস্কেই আসতে হবে আসলে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে কি, আমাদের তো মানে বাই সেমিস্টার বা ট্রাই সেমিস্টার ড্যাফোডিলি, তো নরমালি বছরে হচ্ছে একবার হচ্ছে কনভোকেশন হয় ফেব্রুয়ারির দিকে, ফার্স্ট উইকের দিকে। তো ফেব্রুয়ারি কনভোকেশন হওয়ার আরো 2 মাস পর আমরা মেন সার্টিফিকেট পাই আর কি। সেক্ষেত্রে সার্টিফিকেটটা লিগালাইজেশন করতে এখন নরমালি 5 মাস সময় লাগতেছে। তো আমরা এপ্রিলের দিকে ডকুমেন্টস পেলে হচ্ছে আবার 5 মাস একটা, সেক্ষেত্রে তো আমরা মানে উইন্টারের অ্যাপ্লাই করতে পারবো না আর কি। তো সেক্ষেত্রে কি এটা সামারের দিকে মানে পসিবল কিনা? আপনি যেটা আগে বলেছেন যে হ্যাঁ আমি বলি, আপনি যদি শুধু ইউনিভার্সিটি অফ ভিয়েনা ফোকাস করেন তাহলে, আর যদি শুধু কম্পিউটার সায়েন্স যে সাবজেক্ট সেটা ফোকাস করেন, তাহলে তো হবে না। কারণ হচ্ছে ওরা শুধুমাত্র উইন্টারি পোর্টালটা ওপেন করবে, উইন্টারি এক্সামটা নিবে, এবং উইন্টারের এক্সামটা উইন্টার প্লাস সামার এই 2 সেমিস্টারের জন্যই ভ্যালিড থাকবে। মানে যারা উইন্টারে ভর্তি হবে তারা সামারেও আসতে পারবে। জিনিসটা এরকম শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ভিয়েনার ক্ষেত্রে, বাট অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু এরকম না। আপনি চাইলে তো সামারে অ্যাপ্লাই করতেই পারবেন অন্য ইউনিভার্সিটিতে। অন্য ইউনিভার্সিটি শুরু হবে হচ্ছে আপনার কত থেকে, আপনার মার্চ থেকে শুরু হবে। সো মার্চ থেকে শুরু হলে সামারে যে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয় হচ্ছে আপনার, যতটুকু জানি আমি মনে পড়ে, জুলাইয়ের মিড জুলাই থেকে স্টার্ট হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, হ্যাঁ মিড জুলাই থেকে হচ্ছে আপনার সামারের অ্যাপ্লিকেশনটা মিড জুলাই থেকে স্টার্ট হবে। তখন আপনি অ্যাপ্লাই করতে হবে সামারের জন্য। এটা আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে হচ্ছে সুন্দর মতো মেনশন করে দেয় যে তাদের ডেডলাইনটা কবে কবে থাকে। জাস্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেই হবে। সো সেই অনুযায়ী আপনাকে তখন ক্যালকুলেশন করে আপনাকে হচ্ছে লিগালাইজেশন দিতে হবে, এবং আপনার ডকুমেন্ট পেলে আপনার তখন হাতের সামনে যে সেমিস্টার থাকবে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। ব্যাংক স্টেটমেন্ট শো করার জন্য কি এফডিআর কি মানে এটা অ্যাকসেপ্টেবল কিনা? যদি পারবেন আপনি পারবেন যে আপনি আপনার এফডিআর দেখালেন, বা আপনি অনেকে হচ্ছে ব্যাংক থেকে লোন নেয়। সো ব্যাপারটা হচ্ছে যে আমি বলি এখানে একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কি একটা স্পন্সর আপনাকে দেখাতেই হবে ভাইয়া, ঠিক আছে? স্পন্সর আপনি স্কিপ করতে পারবেন না। কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে
আপনি জাস্ট স্পন্সরের ডকুমেন্ট গুলো শো করবেন। ওরা না এটা চেক করে না যে স্পন্সরের ব্যাংক থেকে আপনার ব্যাংকে আসলেই অতগুলো টাকা ট্রান্সফার হয়েছে কিনা। তারা শুধু দেখবে আপনার ব্যাংকে আসলে এই 25 লাখ টাকা আছে কিনা। আপনার যে সলভেন্সিটা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে। এখন যে ব্যাংক আপনার স্পন্সরের ব্যাংক থেকে যে আপনার ব্যাংকে ওই 25 লাখ টাকা ট্রান্সফার হতেই হবে এমন কিছু না কিন্তু। সো আপনি চাইলে হচ্ছে আপনি আপনার এফডিআর এর মাধ্যমে আপনার ব্যাংকে সেই 25 লাখ টাকা ঢোকাতে পারেন বা আপনি লোন নিয়ে রাখতে পারেন। আপনার ইচ্ছা আপনি কিভাবে রাখবেন 25 লাখ টাকা আপনার ব্যাংকে। জাস্ট আপনার ব্যাংকে 25 লাখ টাকা থাকতে হবে। আর স্পন্সর কেন থাকে? স্পন্সর একটা ফর্মালিটিস। আর স্পন্সরটা তারা এই কারণে রাখে একটা ব্যাকআপ হিসেবে যে তারা এটা শো করায় যে হ্যাঁ যদি বাই এনি চান্স স্টুডেন্টের কিছু হয় স্পন্সর জানি সেটা হ্যান্ডেল করতে পারে। এটা একটা ফর্মালিটিস। সো স্পন্সর যদি একটা অ্যাকাউন্ট থাকে অ্যাক্টিভ যার প্রতি মাসে হচ্ছে আপনার একটু একটু করে ট্রানজাকশন হচ্ছে, ধরেন 30-40 করে ট্রানজাকশন হচ্ছে প্রতি মাসে, ইনাফ। এবার আপনি ব্যাংকে টাকা যেভাবে রাখেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ তারা এটা চেক করবে না যে স্পন্সরের ব্যাংক থেকে আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে কিনা। আপনি আপনার মতো করে আপনার ব্যাংকে টাকা রাখবেন। যে ভিএফএস গ্লোবাল থেকে আসবে তাকেও হচ্ছে আপনি এইভাবে বুঝাবেন যে আমার স্পন্সরে আমার সবকিছু করতেছে। তাকেও বলার দরকার নেই যে আপনি কত টাকা লোন নিচ্ছেন বা কিছু। আপনি আপনার মতো করে শুধুমাত্র আপনার ব্যাংকে টাকাটা রাখবেন। স্পন্সর ফর্মালিটিসের জন্যই থাকে, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, নর্মালি অস্ট্রিয়াতে মানে পার্ট টাইম জব করলে মানে মিনিমাম স্যালারি ওয়েজ অনুযায়ী আর কি সবকিছু কভার আপ করা যায় কিনা আর কি পার্ট টাইম জব করে? হ্যাঁ ভাই, অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট আমি বলবো যায়, আমি নিজেও তো আছি। পার্ট টাইম জব করে অ্যাজ এ সিঙ্গেল হিসেবে আপনি ভালোই মানে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে যাবে, যথেষ্ট পরিমাণ হচ্ছে, থাকা খাওয়া মিলে সবকিছু মোটামুটি যায়, হ্যান্ডেল করা যায়, ম্যানেজ করা যায়, এটা সমস্যা হয় না। লাস্ট কোশ্চেন হচ্ছে কি, অস্ট্রিয়াতে মানে পোস্ট গ্রাজুয়েশনের পরে ক্যারিয়ারটা কিরকম? ওদের মানে এডুকেশন এটা এখন ডিপেন্ড করে আপনার সাবজেক্ট কি সেটার উপরে। কারণ আমি আগেই বলেছি যে অস্ট্রিয়া যে খুব একটা বেশি পপুলার কান্ট্রি তাও না, আর কান্ট্রিটাও ছোট। সো সব ধরনের সাবজেক্টের জন্য সব ধরনের জব এখানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এই জব মার্কেটটা আপনাকে একটু দেখতে হবে, কারণ আমার আসলে সব সাবজেক্ট নিয়ে আসলে আইডিয়া নেই জব মার্কেট নিয়ে। সো যারা আইটি ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য বলবো যে কোনো ভাবে হচ্ছে জব ম্যানেজ হয়ে যায়, এখানে জব পাওয়া যায়, এতটাও ইয়ে না। আপনার ভালো স্কিল থাকতে হবে, অবশ্যই অনেক বেশি ভালো স্কিল থাকতে হবে, নিজেকে অনেক ডেভেলপ করতে হবে, এটা তো অবশ্যই। না হলে আপনি এখানে অনেক বেশি কম্পিটিশন, অনেক ইন্টারন্যাশনাল আছে, তাদের সাথে পারবেন না। সো এখানে যেটা হয় যে পড়াশোনার পরে আপনাদের এখানে হচ্ছে 1 বছরের একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওই 1 বছরের ওয়ার্ক পারমিটের মধ্যে আপনাকে হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড জব খুঁজে বের করতে হবে, অথবা হচ্ছে একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে নিহ কোথা থেকে, যেখানে আপনার মানে আপনাকে হচ্ছে এখানে যে আইএমএস থাকে যারা জবের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে হচ্ছে এই জব কন্ট্রাক্টটা অ্যালাউ করতে হবে, একসেপ্ট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে এদের এই কোম্পানিতে এই লোককে লাগবে, এনিহাও লাগবে, সো আপনি একটা জব কন্ট্রাক্ট কোনোভাবে ম্যানেজ করেছেন। সো তখন আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, জব করতে পারবেন। যদি স্টাডি রিলেটেড নাও হয় বাই এনি চান্স, আপনাকে একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে এনিহাও কোথা থেকে, তাহলে হচ্ছে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন। বাট 1 বছরের ভিসা দেওয়া হবে আপনি জব খোঁজার জন্য। পিআর এর জন্য কি সাবজেক্ট রিলেভেন্ট জব ম্যান্ডেটরি? না, পিআর এর জন্য এটা এরকম ম্যান্ডেটরি না। আপনি পিআর এর জন্য ক্রাইটেরিয়া আবার ডিফারেন্ট। পিআর এর জন্য আপনার ভাষা জানতে হবে, কিছু পয়েন্ট নিতে হবে। ওটা নিয়ে আমি এখনো বিস্তর আসলে ঘাটাঘাটি করিনি। বাট পিআর এর জন্য যথেষ্ট সময় লাগে এখানে। মিনিমাম 5-6 বছর লাগে পিআর এর জন্য এলিজিবল হওয়ার জন্য আসলে। এটা পিআর পাওয়াটা একটু লেন্দি প্রসেস এখানে, বাট 5-6 বছর লাগবে। প্লাস হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট জানি হচ্ছে আপনাকে এখানে দেখাতে হবে যে আমি এই পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করি, এটার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে পিআরটা দেওয়া হয় আসলে। আচ্ছা, আমরা পরবর্তী ভাইয়ের কাছে চলে যাই। উৎসব ভাইয়া, ভাই আপনার প্রশ্নটি বলতে পারেন। জি আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি থেকে সিএসসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো এখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা আছি তাদের জন্য কি কোনো ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করছে কিনা এই ইউনিভার্সিটি থেকে আর কি গ্রাজুয়েশন করাদের? ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি আমি যতটুকু জানতে পেরেছিলাম যে এখানকার অনেক কিছুই হচ্ছে এখনকার রুলস রেগুলেশন অনুযায়ী হচ্ছে ওরা একসেপ্ট করছে না। সো ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে হলে
একটু রিস্ক হয়ে যাবে আপনার জন্য অস্ট্রিয়া, আমি যেটা বলবো, কারণ খুব টাফ হয়ে যাচ্ছে যে ওরা ন্যাশনাল থেকে অ্যালাউ করছে, এটা ওরা চাচ্ছে না ন্যাশনাল থেকে খুব একটা বেশি অ্যালাউ করার জন্য, ওরা অনেক ক্রাইটেরিয়া করে দিচ্ছে। ইভেন এখানে সেকশন 1-2 এর এখন একটা ব্যাপার আছে, আপনারা জানেন। আমি একটু ফোন চার্জে দিয়ে নিই ল্যাপটপটা, 2 মিনিট। সো এখানে হচ্ছে এখন সেকশন 1-2 নিয়ে একটা সমস্যা হচ্ছে, এন্ড এই সমস্যাটা হচ্ছে কি যে ওরা হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিকে হচ্ছে আপনার সেকশন 1 এন্ড সেকশন 2 এর মধ্যে ফেলে দিয়েছে, বাট এটার কোনো প্রপার কোনো রিজন ওরা দিচ্ছে না, বা হচ্ছে কোনো লিস্টও ওরা দিচ্ছে না। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়াও হচ্ছে সেকশন 1-2 এর একটা ডকুমেন্ট ফলো করে, সেই ডকুমেন্টটা ফলো করেই সবাই হচ্ছে ট্রাই করছে বুঝার যে হয়তো বা সেকশন 1-2 এটা। কারণ আমি যখন ইউনিভার্সিটির সাথে কথা বলতে গিয়েছিলাম এটা নিয়ে, তারা আমাকে ডাইরেক্টলি বলে দিয়েছে এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা এটা নিয়ে কোনো কিছু বলবে না। সো আমি আসলে কোনো ইনফরমেশনটা নিয়ে বের করতে পারিনি। এদেরকে ইউনিভার্সিটিকে এটা নিয়ে অনেক বেশি মেইলও করা হয়েছিল যে এটা রিজনটা কি পিছনে, যে আপনারা কেন নিচ্ছেন না বা সামথিং, তারা এটা কোনো রেসপন্স করেনি। সো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হলে ভাইয়া আপনার জন্য একটু রিস্ক হয়ে যাবে, আমি বলবো যে এদিকে আগানো একটু রিস্কি হয়ে যাবে, কারণ এটা আপনার জন্য খুবই মানে হবে কি হবে না এটা একদমই বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। নোমান ভাইয়া, আপনার প্রশ্নটি বলতে পারেন। জি, আমার কোশ্চেনটি হচ্ছে যে আমি তো এবার 4th ইয়ারে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে এটা কি পসিবল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে মানে মাস্টার্স করা বাইরে? না না ভাইয়া, আপনি সিএসসি থেকে সিএসসি তেই অ্যাপ্লাই করতে পারবেন। মানে ধরেন সিএসসি থেকে আপনি যদি কোর্স কারিকুলাম দেখেন ওদের, যেমন আমি বলি টিও ভিয়েনাতে একটা সাবজেক্ট আছে সামথিং, কি ইঞ্জিনিয়ারিং জানি, মলিকুলার ইঞ্জিনিয়ারিং ও সামথিং একটা কিছু আছে, মানে আপনাকে ইঞ্জিনিয়ারিং সাইডে একটা কিছুতে যেতে হবে যেখানে প্রোগ্রামিং কম্পিউটারিং থাকবে। এখন আপনি যদি চান যে সিএসসি তে পড়াশোনা করেছেন চলে যাবেন হচ্ছেন কেমিস্ট্রিতে ফার্মেসিতে পড়তে, সেক্ষেত্রে হবে না। আপনাকে কোর্সটা বুঝতে হবে, আসলে ওদের যে কোর্স কারিকুলাম থাকে সেটা আপনি চেক করবেন যে আপনি যে মানে আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হয়েছে, আমি জানি না কোনো কোর্স কারিকুলামে চেঞ্জ এসেছে কিনা এখন, যেহেতু আমি 21 সালে পাশ করে বের হয়ে গিয়েছিলাম, বাট যতটুকু আমার মনে পড়ে যে আমরা হচ্ছে অ্যালগোরিদম পড়তাম, তারপরে হচ্ছে জাভা নিয়ে পড়তাম, সো তারপরে হচ্ছে টুকটাক সি প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেছিলাম, নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করেছিলাম, সিমুলেশন নিয়ে পড়াশোনা করেছিলাম। সো আপনাকে দেখতে হবে যে ওই কোর্সের মধ্যে আপনার ট্রান্সক্রিপ্টে যে কোর্সগুলো আছে সেগুলো কতটা ম্যাচ হয়। সো ধরেন আপনি এখন কেমিস্ট্রি নিয়ে পড়তে যাচ্ছেন, তো কেমিস্ট্রিতে আসলে যারা পড়তে আসে কেমিস্ট্রি যে কোর্স কারিকুলাম ওখানে আপনি দেখবেন যে কি কি পড়ায়, তো যদি দেখেন যে ওখানের সাথে আপনার ম্যাচই হচ্ছে না তাহলে আপনি কখনোই সুইচ করতে পারবেন না। জি, বুঝতে পারছি। জি, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপু, ভিয়েনা ইউনিভার্সিটির ডেটা সায়েন্স এবং কম্পিউটেশনাল সায়েন্স যে দুইটা প্রোগ্রাম আছে, এই দুটো কোনো আইডিয়া আছে মানে আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ড বা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করা উচিত কিনা, বা ওইটার কোর্স কারিকুলাম কিরকম? ভাই আমি নিজে তো পড়াশোনা করছি, আমার ডেটা সায়েন্সও হচ্ছে অফার লেটার ছিল, কম্পিউটার সায়েন্স অফার লেটার ছিল। সো আমার যেহেতু ড্যাফোডিল ইউনিভার্সিটি, আপনাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি, ওটার প্রবলেম হবে না। তবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনার প্রবলেম, এটা আপনাকে এখন এক্সাম দিয়ে টিকতে হবে। আচ্ছা, ইন ফিউচার যে ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো আছে এগুলোতে কি মানে জিআরই বা ওরকম কিছু অ্যাড করার কোনো মানে প্ল্যান ট্যান আছে কিনা? আমি একটু মানে কানাঘুষা শুনছি যে ওরকম অ্যাড করতে পারে আর কি ইন ফিউচার, সেক্ষেত্রে প্রসেসটা কি আরো কঠিন? হ্যাঁ ভাইয়া, যদি জিআরই অ্যাড করে তো অবভিয়াসলি কঠিন হবে, বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য জিআরই সাধারণত আমি জানি যে এতটা ইম্পর্টেন্ট হয় না। জিম্যাট হতে পারে, জিআরই মনে হয় আমি যতটুকু জানি যে বিবি এর জন্য হচ্ছে ইন্সব্রুকে অ্যাড করে দিয়েছে, কিন্তু জিআরই অ্যাড করবে এমন কিছু আমি এখনো শুনিনি। আর যদি এটা হয় জিআরই বা জিম্যাট অ্যাড করে দেয় তাহলে তো অবভিয়াসলি এটা টাফ হয়ে যাবে, কারণ জিআরই জিম্যাট অনেক ঝামেলা, আইএলটিএস এর চেয়েও কঠিন। প্রফেশনাল সার্টিফিকেট তো লিগ্যালাইজেশন করা যাবে না না? না না, কোনো দরকার নেই, মানে এটা দিয়ে কোনো কাজই হবে না, কারণ ওরা এটা আপনি লিগ্যালাইজেশন করে না যায় কেন এটা অ্যাকসেপ্টই করবে না, ওদের মেইন সার্টিফিকেটই লাগবে।
এটা ওরা পুরোপুরি অফ করে দিয়েছে। আগে যেমন একটা অপশন ছিল যে আপনি প্রফেশনাল দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করলেন, তখন প্রফেশনাল দেখে আপনাকে বলবে যে ঠিক আছে তোমাকে কন্ডিশনাল অফ লেটার আমি দিলাম, এবার তুমি মেইনটা জমা দাও। ওই প্রসেসটা এখন ওরা অফ করে দিয়েছে। ওরা মেইন ছাড়া এখন কোনো কথাই বলতেছে না, মেইলে রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, আমাদের যেহেতু ফেব্রুয়ারিতে কনভোকেশন হয়, সেক্ষেত্রে মানে আমাদের সার্টিফিকেট অনুযায়ী আর কি টাইম পিরিয়ড অনুযায়ী মানে কোন সেশনটা আমাদের টার্গেট করা উচিত, কোন সেশনটা? আপনি কি সামনের ফেব্রুয়ারি কথা বলতেছেন, 26-এর? জি, আমি 26শে ফেব্রুয়ারিতে কনভোকেশন পাবো। যদি 26শে ফেব্রুয়ারিতে কনভোকেশন হয়, আপনি হচ্ছে সার্টিফিকেট কবে পাবেন, হাতে পাবেন কবে, কোন মাসে? এপ্রিলের দিকে, এপ্রিল মের দিকে। আপনি যদি, আমি ধরলাম আপনি এপ্রিলেই পেলেন, ঠিক আছে, এপ্রিলে পেয়ে আপনি যদি আমি বলি যে আপনি এপ্রিলে পেয়ে আপনি এপ্রিলেই দিয়ে দিলেন লিগ্যালাইজেশন করতে, তো তখন ধরেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ধরেন সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে পেপার হাতে পাওয়ার জন্য। তখন আপনাকে কি করতে হবে, আপনার 27-এর যে সামারটা সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সামার উইন্টার দুইটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ফোকাস করতে হবে 27 সালের জন্য। 26-এ আপনি অ্যাপ্লাই করে পারবেন না, 26-এ কোনো হচ্ছে কোর্স আপনি পাবেন না, ইনটেক পাবেন না, আপনাকে 27-এ ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে হবে, সামার মূলত ধরতে হবে। হিসাব মতো এটাই হচ্ছে এখন। ওকে, ধন্যবাদ। ওয়েলকাম। আপু, ইন্ডিয়ার ভিসা তো দিচ্ছে না, সো সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি কি হতে পারে এন্ট্রি হিসাবে? এখন ভাইয়া এটা হচ্ছে কি, অনেকে বলছে যে ডাবল এন্ট্রি ভিসাটা নাকি দিচ্ছে, বাট ওই যে অনেকে হচ্ছে ভিতরগতভাবে অনেক কাজ করে ভিসার জন্য। এখন এই সমস্যাটা বিগত সামনের কয়েক বছর ধরে যে কন্টিনিউ থাকে এটা তো কেউ বলতে পারছি না, হয়তো বা চেঞ্জ হতেও পারে আর কি। এটা অনেকে হচ্ছে, আমি শুনতে পাই যে ডাবল এন্ট্রি ভিসা নাকি সব, মানে যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে ডাবল এন্ট্রি ভিসা নাকি দিয়ে দেয়। আমি গ্রুপে দেখেছি অনেকেই ভিসা পাচ্ছিল আর কি, ডাবল এন্ট্রিটা শুধুমাত্র। মানে আমি জানতে চাচ্ছিলাম যে ইন ফিউচার যদি সাপোজ ইন্ডিয়া একদম পুরোপুরি ভিসা অফ করে দেয়, তো সেক্ষেত্রে কি অন্য কোনো দেশে গিয়ে এমবাসি ফেস করার কোনো চান্স না আছে? ভাইয়া, না ভাইয়া, অস্ট্রিয়ার ব্যাপারে খুবই স্ট্রিক্ট, ওরা ইন্ডিয়া ছাড়া কোনো কথা বুঝে না। আচ্ছা, আনফরচুনেটলি মানে আসলে আমি সত্যি কথা বলতে কি, যারা হচ্ছে, আমি এজ আ যদি সিনিয়র হিসেবেও বলেন বা আমি যেহেতু পড়াশোনা করতেছি, আমি তো সিচুয়েশন দেখতেছি, আমি সাজেস্ট করব কি যে অস্ট্রিয়া হচ্ছে সেকেন্ড অপশন হিসেবে রাখতে। কারণ অস্ট্রিয়ার যে প্রসিডিউরগুলো এত পরিমাণ টাফ করে ফেলতেছে, সেটা আসলে একটা হেডেক হয়ে যাচ্ছে। যদি ধরেন কারো হাতে অনেক সময় থাকে যে যার অস্ট্রিয়া ছাড়া অন্য কোনো ওয়ে নেই, সে 3-4 বছর বা 2-3 বছর ওয়েট করতে পারবে, সমস্যা নেই, তারা হচ্ছে অস্ট্রিয়া ফোকাস করে আগাতে পারেন। বাট যাদের হচ্ছে ইমিডিয়েটলি একটু তাড়াতাড়ি বাইরে আসতে হবে যে চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে আমি বলবো অস্ট্রিয়া হচ্ছে হাতে রাখবেন, সবসময় অপশন হাতে রাখা ভালো, অ্যাজ আ সেকেন্ড অপশন হিসেবে রাখতে হবে। কারণ অস্ট্রিয়া অনেক কিছুই না হচ্ছে মানে কি হবে না হবে এরকম পর্যায়ে চলে গেছে এখন। যেমন যে আপনি যে বললেন ইন্ডিয়ান ভিসাটা, এখন ইন ফিউচারে যে কি হবে ইন্ডিয়ান ভিসা নিয়ে আমরা তো কেউ বলতে পারছি না। যদি বাই এনি চান্স অফ করে দেয়, সেক্ষেত্রে স্টুডেন্টগুলো কি করবে? কারণ অস্ট্রিয়ার এটা নিয়ে অনেক কথা বলাই হয়েছিল যে এই মানে ইন্ডিয়া না হয়ে অন্য কোনো ভায়া হয়ে আমরা ভিসাটা বা এম্বাসিতে ফেস করতে পারি কিনা, বাট না, ওরা হচ্ছে ইন্ডিয়াতে এসেই করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই ওদের। জি আপু, অনেক মানে কিছু বিষয় হচ্ছে একটু কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে। ইভেন এটা দিন দিন আরো কমপ্লিকেট হচ্ছে, ওরা আসলে কমপ্লিকেট করতেছে। তার রিজনটা হচ্ছে ওরা আসলে এত ইন্টারন্যাশনালের প্রেশার গত কয়েক বছর আগে কখনো দেখেনি। বিগত 2 বছরে যে পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রেশার ওরা ফিল করছে, ওদের লিটারালি হচ্ছে মানে আমি যদি বলি যে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি এখন যে কোর্সগুলো নিচ্ছি, সেখানে লিটারালি আপনাদের মানে আমাদের কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। সো আমাদের সিট থাকে হচ্ছে ধরেন 100, বাট অ্যাপ্লাই করে কোর্সের জন্য হচ্ছে 200। ওদের সিটই নেই। তো মানে এত স্টুডেন্টের প্রেশার, ওদের সিটই নেই একদম। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন নিয়েও হচ্ছে ওরা প্রবলেমে পড়ে গিয়েছিল, কারণ এত ইন্টারন্যাশনাল আসছে যে ওরা অ্যাকোমোডেশন দিতে পারছে না। সো ওরা নিজেরাই এখন হচ্ছে ভেবা জায়গা খেয়ে গেছে সবকিছু নিয়ে, যার কারণে ওরা হচ্ছে রোজ দিনের পর দিন কঠিন করছে যাতে কেউ আসতে না পারে, সোজা কথা। তাহলে সেক্ষেত্রে আপু আপনি হচ্ছে অন্য কোনো অল্টারনেটিভ বা দেশের যদি প্রেফার করেন তাহলে বেটার হয় আমাদের জন্য আসলে। আমি তো বললাম যে ভাইয়া, যদি এখানে মানুষ অস্ট্রিয়া কেন ফোকাস করে, আমি কেন ফোকাস করি সত্যি কথা, অস্ট্রিয়া জার্মানি মূল রিজনই কিন্তু হচ্ছে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা।
জি এটা আমাদের সবার টার্গেট থাকে যে টিউশন ফি কিন্তু একটা হিউজ লেভেলের একটা বার্ডেন বলতে পারি আমরা। সো এটা স্কিপ করার জন্য কিন্তু আমরা অস্ট্রিয়া বা হচ্ছে জার্মানি এগুলো চুজ করি। বাট যেহেতু দেখতে পাচ্ছেন যে দুইটা কান্ট্রি এখন সেম ভাবে আগাচ্ছে, ওরা চেষ্টা করতেছে অন্যভাবে যে হবে না হয়তো বা, সো সেক্ষেত্রে টিউশন ফি কম রেখে হচ্ছে ইতালির জন্য হয়তো বা ট্রাই করা যায়। তারপরে হচ্ছে ফিনল্যান্ড অনেক বেশি কস্টলি হয়ে যায়, বাট আমার জানা মতো হয়তো বা ইতালি দেন ফ্রান্স এগুলোতে হয়তো বা অ্যাপ্লাই করা যায় যেখানে টিউশন ফিটা একটু কম আছে। আদারওয়াইজ কিন্তু মোটামুটি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে তারপরে হচ্ছে বেলজিয়াম এখন দেখছি কয়েকদিন ধরে, তারপরে পর্তুগাল তো আছেই। এই কান্ট্রিগুলো হয়তো বা যেগুলো হচ্ছে বেশি ফোকাসে আসে না। লিথুনিয়া মনে হয় আছে, লিথুনিয়া তো কয়েকদিন আগে শুনেছিলাম যে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। বাট এখন ডিপেন্ড করে আসলে যে আপনি আসলে কোন দেশে কিভাবে কি থাকতে চান। আপনার যদি ক্যারিয়ার প্ল্যান থাকে এরকম যে আমি যে দেশে একবার এন্ট্রি নিব সে দেশে আমি থেকে যাব, ইন ফিউচার আমি আর মুভ করব না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে শুনে একটা দেশ চুজ করতে হবে যেটা ইকোনমিক অবস্থা ভালো আছে, এনভায়রনমেন্ট ভালো আছে। সো ওটা চিন্তা ভাবনা করে একটু আগাবেন। এখন এটা যার যার প্ল্যান অনুযায়ী। বাট কম খরচের মধ্যে আই থিঙ্ক ইতালি, লিথুনিয়া, বেলজিয়াম, হাঙ্গেরি আছে অবশ্য। ইয়েস, হাঙ্গেরি একটা ভালো, এখন ভালো স্কোপ দিচ্ছে স্টুডেন্টদের। হাঙ্গেরিতে হচ্ছে অনেক স্কলারশিপও নাকি পাওয়া যায়। সো হাঙ্গেরির গ্রুপগুলোতে আপনার একটু অ্যাড হয়ে নিয়ে আমি দেখছিলাম যে ব্যাচেলর প্লাস মাস্টার্স দুটোর জন্য নাকি হচ্ছে স্কলারশিপ পাওয়া যায়। হাঙ্গেরি আছে, তারপরে এই কান্ট্রিগুলো দেখতে পারেন। ছোট ছোট কান্ট্রিগুলো একটু ফোকাস করবেন, ওখানে কম্পিটিশন একটু কম হয়ে থাকে কিছুটা তুলনামূলক। আপু এই কান্ট্রিগুলোতে এন্ট্রি নিয়ে কি মানে ক্রেডিট ট্রান্সফার করে দেন কি অস্ট্রিয়াতে মুভ করা পসিবল, বা কেউ যদি অস্ট্রিয়াতে যায় অন্য কোনো কান্ট্রিতে মুভ করা পসিবল মানে ক্রেডিট ট্রান্সফার করে? ক্রেডিট ট্রান্সফারটা খুব কম। ক্রেডিট ট্রান্সফারটার চান্স খুবই কম থাকে। যেটা আপনি করতে পারেন যে আপনি 6 মাস থেকে হচ্ছে দেন অন্য কোনো কান্ট্রিতে আবার নতুন করে কি বলে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারলেন। সেক্ষেত্রে যে এম্বাসির যে ওয়েটিং পিরিয়ড বা সামথিং এটা ঝামেলা কমে যায় আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাকে 6 মাস, যেমন ধরেন যদি আপনি হাঙ্গেরি যান বাই এনি চান্স, সেখানে আপনি 6 মাস একটা কোর্স কন্টিনিউ করলেন, একটা সেমিস্টার কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর আপনাকে আবার স্টুডেন্টের মতো করে হচ্ছে অস্ট্রিয়ার জন্য সব প্রসেস সেম করে অ্যাপ্লাই করতে হবে। শুধু হচ্ছে এম্বাসিটা আপনি হাঙ্গেরি থেকে ফেস করবেন, এতটুকুই পার্থক্য। কিন্তু ক্রেডিট ট্রান্সফারটা খুব কম হচ্ছে কারণ খুব কম কোর্সই আছে যে ম্যাচ হয়। সো এটা খুব কম। ধন্যবাদ। আপু আরেকটা কোশ্চেন হচ্ছে যে জার্মানি অস্ট্রিয়া দুইটাই তো হচ্ছে লেস টিউশন ফি, কিন্তু আপনি জার্মানি থেকে মানে জার্মানি না গিয়ে অস্ট্রিয়াতে কেন গেছেন? মানে ভাইয়া ওয়েটিং পিরিয়ড, সোজা কথা। আচ্ছা আমি ওয়েটিং পিরিয়ড চক্করে পড়ে গিয়েছিলাম। আপনি তো ওই যে তখন বললেন যে মানে একদম প্রসেস শুরু হইতে শেষ পর্যন্ত প্রায় 2.5 বছর 2 বছর লাগে। তখন এই জার্মানি আর তাহলে তো জার্মানি আর অস্ট্রিয়া প্রায় সেম টাইম পিরিয়ড লাগে। না ভাই, একভাবে সেম। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি এখন জার্মানির টপ একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, জার্মানির অবস্থা এখন কোন পর্যায়ে দাঁড়াইছে জানেন? আপনি বিগত 40 বছরও তো অ্যাপয়েন্টমেন্টের জন্য ডকমেইল পাবেন না। খুবই ভয়াবহ অবস্থা জার্মানির জন্য। যখন আমি অ্যাপ্লাই করেছিলাম জার্মানির জন্য, আমি জার্মানির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার এই বছর ফেব্রুয়ারিতে ডকমেইল আসার কথা। আমি যদি হিসাব করি জার্মানির ওই যে 2 বছর ওয়েটিং পিরিয়ড অনুযায়ী, আমি তো পাইনি, স্টিল আমি ডকমেইল পাইনি, আমি ক্যান্সেলও করে দিয়েছিলাম অনেক আগে, আর আমি পেতামও না ডকমেইল এখন। তো ওই জার্মানি হচ্ছে আপনি বলে 2 বছর, বাট অ্যাকচুয়ালি 2 বছরের উপরে লেগে যাবে। আর এখন যে পরিমাণ স্টুডেন্টের প্রেশার বেড়েছে, সো এটা আসলে জার্মানি হচ্ছে পুরোই অনিশ্চয়তার ব্যাপার। তারপর জার্মানিতে হচ্ছে আপনার ভিসা রিজেকশনও বেশি হয়। কিন্তু অস্ট্রিয়া এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে আপনি যদি কোনো মতে একটা অফার লেটার পেয়ে যান এবং সব ডকুমেন্ট ঠিক মতো জমা দেন, 99% ভিসা রেশিও এখানে। ভিসা রিজেক্টই হয় না সহজে এখানে। তখন আমার কাছে ভালো অপশন মানে মনে হয়েছে আমার দেশের বাইরে আসাটা বেশি ইম্পর্টেন্ট, সেটা যে কান্ট্রি আপাতত হোক। সো আর দেখলাম জার্মানি অস্ট্রিয়াতে জার্মান ল্যাঙ্গুয়েজে চলে, সো সেটাই আমি ফোকাস করে চলে এসেছিলাম। আপনার কি মানে জার্মানি অস্ট্রিয়া দুইটাই তো সেম ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজ আপনি কি মানে শিখে গেছিলেন কিনা? হ্যাঁ, আমি A1 পর্যন্ত কমপ্লিট করে এসেছিলাম। ঠিক। আচ্ছা, আপনার মানে মাস্টার্স কতদিন লাগে মাস্টার্স শেষ করতে, মানে 2 বছর 2.5 বছর এরকম? হ্যাঁ, এখানে হচ্ছে 2 বছর পর্যন্ত টাইমলাইন দেওয়া, 2 বছর মাস্টার্স এর ডেডলাইন। বাট আপনি চাইলে, যেহেতু আমরা ফ্রি
টিউশন ফ্রিতে পড়াশোনা করি, এটাকে হয়তো বা 3 বছর পর্যন্ত ওরা এক্সটেন্ড করার সময় দিবে, মানে 4 সেমিস্টারের বদলে ওরা 6 সেমিস্টার করতে দিবে। 3 বছর পার হয়ে গেলে আপনাকে টিউশন ফি দিয়ে পড়তে হবে তখন, এন্ড তখন টিউশন ফি 763 অর সামথিং দিতে হয় পার সেমিস্টার। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কি লেন্দি করবেন কিনা আপনার মাস্টার্স, এটাই। জি, বুঝতে পারছি। চৌধুরী নাবিল আহমেদ ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। হ্যালো আপু। জি আপু, মাস্টার্স কমপ্লিট করার পর অস্ট্রিয়া তো একটা সেনজেন কান্ট্রি, তো এই সেনজেনে যেসব দেশগুলো আছে সেগুলোতে কি মুভ করা পসিবল, বা ওইটা করলেও কি ভালো হয় কোনোভাবে? হ্যাঁ, অনেকেই আছে এখানে যে পড়াশোনা এখানে শেষ করে সে অন্য দেশে জব নিয়ে চলে গিয়েছে। এখন সেটা তো আপনার উপর ডিপেন্ড করে। আপনি ওই যে ইউরোপে আসতে পারলে যেটা একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মতো ঘুরতে পারবেন নিজের মতো করে, জবের জন্য বলেন বা হচ্ছে আপনি যদি আবার অন্য কোনো দেশে স্টাডি করতে যেতে চান পারবেন মাস্টার্স কমপ্লিট করার পরে। এটা একটা সুবিধা, সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, মানে তাহলে ধরেন আমি এমএসসি যদি শেষ করি, সেক্ষেত্রে আমার অন্য দেশে যেখানে যেতে চাই সেখানে আমার জব বা আরেকটা ডিগ্রির জন্য আমাকে কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, কারণ আপনার তাহলে ভিসা ক্যাটাগরি কি হবে? আপনার তো বিদেশে আসার ভিসা ক্যাটাগরি তো কয়েকটা, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে জব, আর একটা হচ্ছে স্পাউস। এই 3 ভাবেই তো বিদেশে আসা যায়, যতটুকু আমি জানি ভিসা ক্যাটাগরি গুলা। সো আপনাকে ওই যে কোনো একটা চুজ করতে হবে এর মধ্যে। আপনি হয় জব নিয়ে মুভ করবেন, না হলে পড়াশোনার জন্য আবার আপনি কোথাও মুভ করবেন স্টুডেন্ট হয়ে। আচ্ছা। অ্যাকচুয়ালি আপু, আমি এই মিটটা একটু পরে জয়েন করেছি, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কি আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অস্ট্রিয়াতে? এটা নিয়ে কি কোনো কথা হয়েছে? না। ইউনিভার্সিটি গুলোতে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে রিকোয়ারমেন্ট থাকে না। আপনার ইংলিশ হচ্ছে 6.5 পর্যন্ত হলে আপনি সেফ জোনে থাকবেন। 6.5 এর মতো থাকতে হবে আইএলটিএস। বুঝতে পেরেছি। আচ্ছা, আর আপু যেহেতু আমি শুনছিলাম যে এখন অস্ট্রিয়া থেকে আপনি বললেন সেকেন্ড অপশন রাখতে, তো সেই ক্ষেত্রে ডেনমার্ক কেমন চয়েস হবে মাস্টার্স এর জন্য? ডেনমার্ক ভালো হবে। ডেনমার্কে কোপেনহেগেন যেটা সেটা মনে হয় ভালোই পপুলার, বাট এক্সপেন্সিভ আছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি একটা কথা বলি, যদি আপনারা টিউশন ফি অ্যাফোর্ড করতে পারেন, অবভিয়াসলি যে কোনো দেশেই মুভ করেন, কারণ মানে দিন শেষে কিন্তু আপনি যে দেশে মাস্টার্স করছেন সেটা ইম্পর্টেন্ট। আপনি পড়াশোনা করছেন, চাকরি করবেন, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো টিউশন ফি যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার শুধু তো এত বছর ওয়েট করার মানে কোনো মানে নেই। আপনি যে কোনো দেশেই মুভ করতে পারেন টিউশন ফি যদি ম্যানেজ করতে পারেন। টিউশন ফিটাই তো এখানে আসলে আমাদের জন্য মূল ছিল। আমাদের জন্য তো মানে ফুল ফি স্কলারশিপ বা অ্যাট লিস্ট পার্শিয়াল কিছু পেলে আমাদের মতো মানুষদের জন্য ভালো। এটাই ভাই, যে যদি আপনি কোথাও টিউশন ফি ম্যানেজ করতে পারেন বা হচ্ছে স্কলারশিপ ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আমি আপনাকে সাজেস্ট করবো না অস্ট্রিয়ার জন্য বসে থাকতে। আপনি অবভিয়াসলি মুভ করেন, এটা তো স্বাভাবিক। জি, থ্যাংক ইউ আপু। আপু, জার্মানির যে বাংলাদেশের যে ওয়েটিং পিরিয়ডটা আছে, ওইটা স্কিপ করার জন্য কি আমরা কোনো থার্ড কোনো কান্ট্রিজ ইউজ করতে পারি? মানে মালয়েশিয়া বা আদার্স ওয়াইজ যে কোনো কান্ট্রিতে আমি ওইখানে 6 মাস স্টাডি করলাম, দেন জার্মানিতে অ্যাপ্লাই করলাম, পসিবল? হ্যাঁ, এটা তো অনেকেই করে। আমি যতটুকু জানি যে অনেকেই যায় অন্য কান্ট্রি থেকে হচ্ছে জার্মানির জন্য হচ্ছে এম্বাসি ফেস করে। সেক্ষেত্রে যে আপনাকে এখন যদি হিসাব করে দেখেন, আপনি মালয়েশিয়া পড়তে যাবেন, সেখানে একটা খরচ, মালয়েশিয়া টিউশন ফি দিয়ে পড়বেন 6 মাস, সেখানে থাকা খাওয়ার খরচ। হ্যাঁ, যদি আপনি সবকিছু ম্যানেজ করতে পারেন, তারপরে কিন্তু জার্মানিতে যখন অ্যাপ্লাই করবেন, সে একই ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো লাগবে, সেম প্রসেস, জাস্ট হচ্ছে এম্বাসি ওয়েটিং পিরিয়ডটা থাকবে না। হ্যাঁ, যদি ম্যানেজ করতে পারেন, এটা অনেকেই করে, অন্য কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে মুভ করে এম্বাসিটা ইগনোর করার জন্য, ওয়েটিং লিস্টটা। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বর্ণালী আপুকে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা সেশন নেওয়ার জন্য, এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি সালমান স্যার এবং আমাদের প্রিয় শিক্ষার্থী বৃন্দকে যারা উপস্থিত ছিলেন। আমি আশা করি যে এই সেশন থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন, অনুপ্রাণিত হয়েছেন। সেই সাথে আমি আমাদের আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর যদি ইন ফিউচারে কারো কোনো কিছু জানতে হয় ইনফরমেশন, আমি আগেই বলেছিলাম যে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, সবসময় আমি ট্রাই করি ওখানে হচ্ছে আমার আপডেটগুলো দেওয়ার জন্য। সো আমি ছোটখাটো যে আপডেটগুলো যখনই যেটা পেয়ে থাকি, আমি
আপলোড করার ট্রাই করি। সো আপনারা ওটা দেখতে পারেন, ফলো রাখতে পারেন। সো হয়তোবা ইন ফিউচারে কোনো চেঞ্জেস আসলে আমি হয়তোবা সেখানে হচ্ছে আমি আপলোড করে দিব বা হচ্ছে ট্রাই করি অ্যাট লিস্ট যতটুকু আপনাদের হেল্প হয় আর কি। তো আপনার চ্যানেল তো পাইনি। ভাইয়া আমার চ্যানেলের নামটা ডিফারেন্ট তো। আচ্ছা দাঁড়ান আমি লিখে ভাবলাম দিচ্ছি। যে আপনার নামে হয়তো। না না আচ্ছা আমরা গ্রুপের চ্যানেলের নাম দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন। এই তো এইটা হচ্ছে, এই হচ্ছে আমার চ্যানেলের নেম। একটু ডিফারেন্ট আমি জানি, বাট এই তো ট্রাই করি টুকটাক যেগুলো হচ্ছে যতটুকু জানি সেটা হচ্ছে এখানে দেওয়ার জন্য। আর যদি কারোর প্রসেস নিয়ে এরপরও হচ্ছে ডিটেলস বা হচ্ছে আমি বলার পরও যদি কোনো কনফিউশন থাকে, এখানে এই চ্যানেলে হচ্ছে আপনারা লিস্টে সবগুলো পেয়ে যাবেন। আমি ওখানে আরো ডিটেলস স্ক্রিন শেয়ার করে হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয়। সো এত বড় সেশন তো আজকে নেওয়া পসিবল না, সো ওখান থেকে দেখে নিতে পারেন আপনারা। সো সকালে ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল। হয়তো বা কারোর সাথে দেখা হয়ে যাবে অস্ট্রিয়াতে কখনো আসলে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে। জি।